তার ঘটনা শুনবো আমরা। এবং আপনার নামটা একটু বলবেন, আপনি কোথা থেকে আসছেন যদি একটু বলতেন। ভাই একটু কাছে আসতে হবে। জি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স। আমার নাম মোহাম্মদ রাইসুল ইসলাম আমির। আমি ফতুল্লাহ অবদারপুল নারায়ণগঞ্জ থেকে এসেছি। ওকে। সো আপনি ছোটবেলায় দীর্ঘ একটা সময় দেশের বাইরে ছিলেন এবং সেখানে আপনি পড়াশোনার পারপাসে গিয়েছিলেন। অনেক ছোট তখন আপনি, এবং সেই ছোট বয়সে মা বাবাকে ছেড়ে অনেক দূরের একটা দেশে সেখানে একা থাকা এবং সেইখানে কিছু অদ্ভুত এক্সপিরিয়েন্স হয় আপনার, সেই এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করবেন, রাইট? জি। আমরা চলে যাই আপনার ঘটনায়। ফার্স্ট অফ অল আমি অনেক ছোট থেকেই বাইরে ছিলাম। তো বাইরে থাকার কারণ ছিল আমার বাবার ডেথ। আনফর্চুনেটলি আমার খুব কম বয়সী হয়ে যায় আমার বাবার ডেথ আমি ছোট থাকতে। তো তখন আমার চাচাতো ভাই অলরেডি সে একটা হোস্টেলে পড়ে ইন্ডিয়াতে। তো সেই হোস্টেলে আমাকে আমার চাচা অ্যাডমিট করে। আচ্ছা। তো অ্যাডমিশনের আগে আমার চাচাতো ভাই আমাকে বিভিন্ন ব্যাপারে ভয় দেখাতো যে তুই হোস্টেলে যাবি, তো ওই হোস্টেলে ভূত আছে, এটা আছে, ওটা আছে, তো অনেক কিছু বলতো। তো আমি ছোট থাকতে অনেক নটি ছিলাম, যার কারণে আমার কোনো এসবে মানে খেয়ালই থাকতো না। তো ইভেনচুয়ালি যাই রাসেল ভাই 2001 সালে আমি ওই হোস্টেলটা জয়েন করি। তো জয়েন করার পর আমার প্রথম কয়েকটা দিন নর্মাল কাটে। বাড়ির কথা মনে পড়ে, মার কথা মনে পড়ে, ভাইয়ের কথা মনে পড়ে, তো একটু নর্মাল কাটে। তো তৃতীয় কি চতুর্থ দিন ঠিক আমার হচ্ছে খেয়াল নেই। তো তখন আমার আর কি একটা এক্সপিরিয়েন্স হয়। আর এক্সপিরিয়েন্সটা হওয়ার কারণ হলো, যেটা আগে থেকে বলে রাখি, আমার রাত্রেবেলা টয়লেটের একটু প্রবলেম হতো। ছোট ছিলাম তখন, প্রায় 7 থেকে 8 বছর বয়স ছিল আমার। তো তখন আমার মা আমাকে রাত্রেবেলায় ঘুম থেকে উঠে টয়লেটে নিয়ে যেত। তো তখন তিনি না থাকার কারণে ওখানে, তো আমার একটু প্রবলেম হতো রাত্রে। তো একদিন রাত্রে আমার হঠাৎ করে ঘুমটা ভাঙে, আর আমি উঠে বাথরুমের দিকে যাব চিন্তা করলাম। তো আমি যাওয়ার আগে আমাদের রুমের ভিতরে যে আমাদের কেয়ারটেকার গুলো ছিল, আন্টি 5-6 জন, তো ওনারা সবাই ঘুমাইছিল। তো ওনাদেরকে আমি গিয়ে জাগাটাকি করি, তো ওনারা কেউ উঠে না। তো আমার ক্লাসমেট বা রুমমেট যাকেই বলেন, তো ওনাদেরকে আমি পাশাপাশি ডাকাডাকি করছি একটু উঠতে, তো ওনারা কেউ উঠেন, সবাই বিভোর ঘুমেছিল। তারপর আমি না পেরে একাই চলে যাই বাথরুমে। তো আমাদের বাথরুমটা ছিল আপনার এক সিরিয়ালে আসলে 15টা টয়লেট ছিল, এই পাশে 15টা, এই পাশে 15টা, টোটাল 30টা। তো 30টা টয়লেট থাকার কারণে দেখা গেছে একবারে মাঝখানে যে ওয়াকওয়েটা ছিল ওটা বরাবর একটা জানলা ছিল, কোনো শাটার বা কিছু ছিল না জানলাটাতে, জাস্ট নেট ছিল স্টিলের। তো আমি কিভাবে যেন প্রথম বাথরুমে নিয়ে গেলে একবারে শেষের বাথরুমে চলে যাই হাঁটতে হাঁটতে। তো যাই হোক, ওখানে দাঁড়িয়ে আমি টয়লেট আছি। তো ইন্ডিয়া তো খুব একটা ঠান্ডার জায়গা, কার্শিয়ং, দার্জিলিং, যেটা সবাই চিনে। তো রাত্রেবেলা ওটা অনেক ঠান্ডা পড়ে। তো হঠাৎ করে আচ্ছা। একটা ঠান্ডা বাতাস আমার শরীরে লাগে। হুম। তো ঠান্ডা বাতাসটা লাগার কারণে আমি হঠাৎ করে পিছনে তাকাই দেখতে, তো দেখি যে স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, কুয়াশা আসছে জানলা দিয়ে। তো আমাদের জানলা থেকে একটা বট গাছ একবারে স্ট্রেটলি দেখা যেত। তো ওদিনটা বেশি একটা কুয়াশা ছিল না, হালকা পাতলা, তো বট গাছটা কাছাকাছি ছিল, দেখা যেত, সেটা আমাদের মাঠের সাথে ছিল। তো ওই বট গাছটার দিকে আমি খেয়াল করতে করতে এক সাইডে দেখি একটা সাদা কি জানি ঝুলে, মানে ওই বট গাছে আছে, কি অবস্থায় আছে তখন খেয়াল করিনি। তো ওটা দেখার পর আমি কৌতূহল জাগলো আমার যে ওটা জিনিসটা কি। তো সাথে সাথে ভয়ও পাইছি। তারপর আমি চেক আউট করার জন্য আবার একটু দেখলাম। তো দেখি একটা মেয়ে সাদা পোশাক পরে, চেহারাটা দেখা যাচ্ছে না, সে নিচের দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু দড়ি দিয়ে ঝুলতেছে বট গাছটার সাথে। এটা দেখে তো ভাইয়া আমার পুরা মানে ভয়ে শরীর কাঁপতেছে। কিছুক্ষণ পর যখন আবার তাকাইছি, 2-1 সেকেন্ড পর দেখলাম যে ওই মেয়েটা আমার দিকে তাকায় রয়েছে, জাস্ট নর্মালি তাকায় রয়েছে, কিন্তু হাসতেছে, মানে কোনো মুখটা আওয়াজ নেই। হাসি হাসি। হ্যাঁ, মুখটা একটু হাসি হাসি, কিন্তু কোনো আওয়াজ নেই। রাইট। এটা দেখে তো ভাই আর সহ্য করতে পারলাম না, ওখানে আমার ভয়কে আর আটকায় রাখতে পারলাম না, আমি সাথে সাথে দৌড় দিছি। হুম। দৌড় দিয়ে আমার ডরমেটরিতে ঢোকার সময় আমি ডরমেটরির দরজার সাথে ধাক্কা খেয়েছি, কারণ আমি দরজাটা একটুখানি খুলে বেরিয়েছিলাম। তো আমি কোনো মতে ভিতরে ঢুকা আমি খাটে শুয়ে পড়ি কম্বলের নিচে। তো সারাটা রাত তো আমার ভয়ে কাটছে, কখন ঘুমিয়ে গেছি ঠিক বলতে পারবো না। তো সকালবেলায় আমাদের ডরমেটরির টিচার আসছে, এসে সবাইকে ডাকতেছে, তো দেখছে সবাই উঠছে, আমি উঠি নাই।
তো আমাকে টাইনা উঠাইছে দেখে আমার খুব জ্বর। তো জ্বর আমাকে সাথে সাথে সে হোস্টেলে আমাদের নিজস্ব হসপিটাল ছিল, যেটা ফার্স্ট মানে ইমার্জেন্সিতে কাজ করতো। তো আমাদের হোস্টেলের আপনার হসপিটাল জাস্ট একটা নার্স ছিল, উনি ডাক্তার, উনি নার্স, উনি নিজে সবকিছু টেক উনি কেয়ার করেন। সবকিছু করতো হুম, আমাদের। হুম। তো তখন ইয়ারের প্রথম ছিল, মানে ফেব্রুয়ারির দিকে ছিল, তো ইভেন্চুয়ালি কেউ সিক ছিল না, আর নতুন স্টুডেন্ট এখনো সবাই আসে নাই জয়েন করতে। তো আমি ওই পুরা ওয়ার্ডটাতে একা ছিলাম, সিঙ্গেল। তো সারাদিন আমার স্বাভাবিক কাটছে, একটা মানুষ অসুস্থ থাকলে যেভাবে থাকে। তো নার্স আমার সারাদিন দেখাশোনা করার পর রাত্রেবেলায় মেডিসিন দিল, খাবার টাবার খেলাম। তো আমাকে যাওয়ার আগে বললো যে তোমার যদি কিছু লাগে আমি পাশের রুমে আছি, আমাকে ডাক দিও। আচ্ছা। তো আমি বললাম ঠিক আছে। তো নার্সের রুমটা একবারে আমাদের বরাবর ছিল, যে সাইডে বেডগুলো সিরিয়ালে এটা বরাবর, আর ওনার রুমের পাশে ছিল ওনার ডেস্ক, এখানে আচ্ছা। উনি সবসময় বসতো। তো ডেস্কটা ওপেন এরিয়াতে ছিল। তো রাত্রে আমি ঘুমিয়ে পড়ছি খাওয়া দাওয়া করে, হুম, হুম, স্বাভাবিকভাবে। আবার ওই দিনকে আমার মানে রাত্রে ঘুমটা ভেঙে গেছে। হুম, হুম। তো এবারকার ঘুমটা ভেঙে গেছে, অস্বস্তি ফিল হচ্ছে, বাড়ির কথা মনে পড়তেছে, আবার উপর দিয়ে আমি অসুস্থ। তো মাকে ছাড়া অনেক কষ্ট হচ্ছে থাকতে, কখনো থাকি নাই বাসার বাইরে, তো ফার্স্ট থাকতেছি। তো তখন অনেক ছোট আমি, তাই আমি একটু মনটাকে ফ্রেশ করার জন্য জানলার দিকে গেলাম। তো জানলাটা আপনার কাঁচের জানলা ছিল, কার্টেন ছিল। তো কার্টেনটা সরাই আমি দাঁড়ায় আছি। তো রাত্রে অনেক কুয়াশা আছে ভাইয়া, বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না, সম্পূর্ণ ডার্ক, এক ফোঁটা আলো ছিল না বাইরে। তো একটা মানুষ আপনার দৌড়ে গেলে যেরকম একটা মানে শ্যাডো দেখা যায়, হুম, হুম। ঠিক সেম শ্যাডোটা আমি দেখছি। ঠিক কোন জায়গায় দেখেছেন এটা? ঠিক এটা জানলার বাইরে দেখছি, কিন্তু আপনার ব্যালকনিতে না, ওকে, এটা মিডিয়ারে দৌড়ে যাচ্ছে, ওকে। জাস্ট একবার চলে গেল। এটা দেখে দেখে আমি তো জানলাটা খুব ক্লোজ ছিলাম, মানে কি জানলাটা স্পর্শ করে দাঁড়িয়েছিলাম। তো এটা দেখে আমি আটকা পড়ে যাই। ও পড়ে উঠে আমি নার্সের রুমের দিকে দৌড় দিই ওনাকে ডাকতে। তো দৌড় দিতে গিয়ে আমি দেখি যে ওই ডেস্কটার সাথে, নার্সের ডেস্কটার সাথে ওই মেয়েটা দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে। আচ্ছা। এটা দেখে তো ভাইয়া পুরা মানে ভয়ে কি বলবো, আমি নার্সকে দরজা ধাক্কাচ্ছি, কিন্তু আমি চিল্লাচ্ছি ওর সাথে, কিন্তু আমার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। তো 5-6 বার ধাক্কা দেওয়ার পরে নার্স রুমটা খুলে আমাকে বলে কি হয়েছে। তা আমি ওনাকে জাস্ট ওই দিকে দেখাচ্ছি, তার ডেস্কের দিকে, কিন্তু আমি কিছু বলতে পারতাছি না। তো 2-3 বার ইশারা করার পর উনি তাকাইছে ডেস্কের দিকে। তো উনি তাকায় দেখে ওখানে কিছু নাই, আমিও দেখলাম কিছু নাই। তো আগে কিন্তু ওখানে একটা মেয়ে খাড়ায় ছিল, ওই সেম মেয়েটা ভাইয়া যেটা আমি গাছে দেখেছিলাম ঝুলতেছে। তো এটা দেখে আমি ফেন্ট হয়ে গেছি ওইখানে। পরের দিন সকালবেলা যখন সেন্স ফিরছে আমার, তো প্রিন্সিপাল স্যার আসছে। প্রিন্সিপাল স্যার এসে জিজ্ঞেস করতেছে যে কি ব্যাপার, তোমার কি হয়েছে। তো আরেকটা কথা বলে রাখি যে প্রথম দিন আমার যে ঘটনাটা ঘটছে আমার সাথে, ওটা কিন্তু আমি কেউকে শেয়ার করিনি ভয়ের কারণে। তো ওই দিনটা আমি বাধ্য হয়ে স্যারকে বলছি যে স্যার আমার গতদিন এই সমস্যাটা হয়েছিল, এখানে এই সমস্যা এই হচ্ছিল। সমস্যাটা হয়েছিল, আমার ডমিটরি থেকে বাথরুমে গিয়েছিলাম, আমি এই সমস্যাটা হয়েছিল। তো আমি তো ভয় আপনাদেরকে কিছু বলিনি, বলি নাই। হ্যাঁ, হ্যাঁ। যার কারণে আমার জ্বর আসছে। হুম, হুম। তো ওই আজকেও আমার এই ঘটনাটা ঘটছে কালকে রাত্রে, এই কারণে আমি অজ্ঞান হয়ে গেছি এটা দেখা। তো স্যার বললো যে তুমি নতুন স্টুডেন্ট, নতুন নতুন এসেছো, বাবা মা ছাড়া থাকতেছো, হোম সিকনেস যেটাকে আমরা বলি, হোম সিক হোস্টেল লাইফের, হুম, তো ওটা হয়তো বা তোমার হয়েছে। তো এটা নাথিং আনইউজুয়াল, এটা জাস্ট ন্যাচারাল। তো উনি এটা বলে আমাকে এটা কাটাই দিল। তো আমি আর ওনার সাথে কিছু বলি নাই। তো আমার যে ভাইটা ছিল, চাচাতো ভাই, ওনার একটা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। তো ওই ফ্রেন্ডটার সাথে আমাকে উনি ইন্ট্রোডিউস করে দিয়েছিল ফার্স্টে যখন আমি গেছি হোস্টেলে, যাতে কোনো কিছু প্রয়োজন পড়লে তার সাথে করতে পারি। আর আমার ভাইয়ার ফ্রেন্ডটা ওই হোস্টেল আমার ভাইয়ার আগে জয়েন করছে, তো ইভেন্চুয়ালি সে অনেক কিছু জানে ওই হোস্টেলের ব্যাপারে। তো ওনাকে আমি জিজ্ঞেস করার আগে ও কয়েকজনকে জিজ্ঞেস করেছি, সিনিয়র স্টুডেন্টদেরকে, যে কিছু আছে নাকি বা আপনারা কিছু দেখছেন নাকি। তো ওনারা আমাকে কিছু বলে না এগুলো। আচ্ছা। তো শেষমেশ আমি ভাইয়ার কাছে যাই যে ভাইয়া এমন এমন, আমি তো 2 দিন দেখছি এগুলো। পরে উনি আমাকে বলতেছে যে দেখ, এগুলো তো আসলে তোদেরকে বলা ঠিক না, কিন্তু আমাদের হোস্টেলে একটা ইনসিডেন্ট হয়েছিল হুম, 1993-তে। হুম। একটা মেয়ে আমাদের সায়েন্স ল্যাবে সুসাইড করছে। আচ্ছা।
সুসাইড করছে, তো ওর লাশটা আর কি পরে বাবা মার কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে পুলিশের কাস্টডি থেকে। তো এগুলো ক্লিয়ার হওয়ার পরেও আমাদের হোস্টেলে বিভিন্ন জায়গায় ওই মেয়েটার মানে আত্মাটাকে দেখা যায়, মানে মেয়েটাকেই দেখা যায় বিভিন্ন যে সিস্টেমে আর কি। এক এক সময় এক এক জায়গায় দেখা যায়, জাস্ট নাইট টাইমে, ডে টাইমে দেখা যায় না। আর ওই মেয়েটাকে মেনলি ওই বট গাছটার সাথে দেখা যায়, কারণ হলো ওই মেয়েটা ওই বট গাছটাকে খুব পছন্দ করতো। আচ্ছা, আমরা যখন সবাই খেলতাম তো ও ওই বট গাছটার নিচে বসে পড়তো, তো সবার সাথে ওইদিকে বসে আড্ডা দিত, ওখানে একটু বেশি টাইম পাস করতো, যার কারণে ওখানে ওকে দেখা যায় বেশিরভাগ। তো এগুলো শোনার পর তো ভাই আমার খুব ভয় করছে। আমি রাত্রেবেলা কয়েকদিন উঠলেও আর জানলার পাশে যেতাম না। তো আমি ওইখানে প্রায় ধরেন 5 বছর থাকছি, এর ভিতর অনেকবার এগুলো দেখছি, আবার আমার সাথে আরো কয়েকজন দেখছে। তো এগুলো দেখার পরে ধরেন আস্তে আস্তে একটু ইজিলি ফিল হয়ে গেছে, কারণ হলো কি রেগুলার 2-1 দিন পর পর এগুলো দেখতাছি, সেম জিনিসটাকে দেখতাছি, আর আমাদের কোনো ক্ষতি করতেছে না এটা, এমনকি আমাকে কোনো ক্ষতি করতেছে না, ভয়টা আর কি চলে গেছে। তো এটা স্বাভাবিক, সবাই দেখে, যেহেতু আমিও দেখতাছি, এটা আনইউজুয়াল কিছু না, এটা ইগনোর করতাম। তো আমি হোস্টেল থেকে 2005-এ চলে আসা পড়ি। তো 2006 নয়তো 7-এর দিকে, ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না, আমার ফ্রেন্ড আর কি বলছিল আমাকে ফোন দিয়া যে ওই বট গাছটার কথা মনে আছে। আমি বলি, হ্যাঁ, বট গাছটা না ভাইয়া পড়ে গেছে। তো জিজ্ঞেস করলাম যে কিভাবে পড়ছে, তো বললো যে আমাদের এখানে তো ল্যান্ডস্লাইড হয় ইউজুয়ালি, তো বৃষ্টি পড়ছিল এক রাত্রে অনেক, তো মাটি নরম হয়ে বট গাছটা পড়ে গেছে নিচের এক বাসার উপরে, তো বট গাছটা কাইটা চলছে। তো পরে আমি জিজ্ঞেস করলাম যে বট গাছটা কাটছে ওই মেয়েটাকে কি আর দেখা যায়, যে আমরা সবাই দেখতাম। ও কিন্তু ওটা দেখছিল, আমার সাথে শেয়ার করছে এটা। তো বললো যে না, এখন তো দেখি নাই, তো পরে অন্যদের কথা আমি বলতে পারি না। ওকে, তো রাসেল ভাইয়া হোস্টেলের নামটা আমি বললাম না, আপনি জায়গার নাম বলেন, আপনি জায়গার নামটা বলেন। দার্জিলিং, ইন্ডিয়াতে, এটা লোকেটেড ওয়েস্ট বেঙ্গলে। এবং দার্জিলিং থেকে যখন কেউ শিলিগুড়ির দিকে যখন বাই রোডে আসে বা যাওয়ার সময় এই জায়গাটা পড়ে, এই জায়গাটা পরে, এই জায়গাটার মেন দুটা ল্যান্ডমার্ক হলো আপনার, একটা হলো নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি ওইদিকে একটা পাহাড়ে, একটা হলো রক গার্ডেন। রাইট রাইট। রক গার্ডেনটা হলো অনেক একটা মানে হন্টেড জায়গা, যেটা আমরা শুনছি কিন্তু আমরা কাহিনী কিছু দেখি নাই। রাইট, ওখানে সুসাইড হয়েছে অনেক, অনেক সাইন্স দেখা যায়। এই দুইটা একটা ল্যান্ডমার্ক জায়গা, ওই হোস্টেলটা খুব কাছে এটার থেকে। অনেকে যারা মানে শুনতেছে তারা হয়তো চিনতে পারবে এটা কোথায়। ইন্ডিয়াতে অনেকে শুনছেন এবং নামটা বললাম না, কারণ হলো আমার ফেসবুকে এখনো আমার হোস্টেলের পেজের সাথে আমি জয়েন্ট আছি, সেটা বলার খুব একটা দরকার নাই। আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে, অনেকে হয়তো এখন শুনছেন এবং অনেকে হয়তো এই মুহূর্তে হোস্টেলেও আছেন, অনেকে হয়তো এই মুহূর্তে সেই হোস্টেলেও আছেন, অনেকে হয়তো এই মুহূর্তে একা আছেন। আপনি একটু বলবেন যে মানে তারা সবাই একটু অনুভব করতে পারবেন, বা হয়তো আপনার কথার মাধ্যমে তারাও সেই মানে মুহূর্তটাকে দেখতে পাবেন, অবলোকন করতে পারবেন, যেটাকে আমরা বলি আর কি। মেয়েটা দেখতে কেমন ছিল? এটা দেখতে আমরা স্বাভাবিক যেমন দেখি, চুল স্ট্রেট করলে চুলগুলো একবারে মানে এন্ড গুলো কিন্তু মিলে না, হেব্রো খেব্রো থাকে, আপ এন্ড ডাউন, স্ট্রেট চুল, সামনের দিকে দেওয়া। আর আপনার চেহারাটা একটু ফর্সা টাইপের, জাস্ট আপনার একটু চাকমা কি চাইনিজ টাইপের মেয়ে ওরকম। তো মেয়েটার ছবি আমি দেখছিলাম, কারণ হলো মেয়েটা আমাদের হোস্টেলের আপনার গার্লস ক্যাপ্টেন ছিল এক সময়। আপনি যখন দেখেছেন তখন মেয়েটার বয়স আনুমানিক কত হবে যখন আপনি দেখেছেন? মেয়েটার বয়স প্রায় তখন 16 কি 18 হবে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রিস্কি কাজ করছি, অনেক বড় একটা ইমেল রয়েছে, সেই ইমেলটা আমি পড়ে শোনাবো। যদিও গলার অবস্থা খুব একটা ভালো না আজকে, তারপর আমি চেষ্টা করব, এবং যদি ভুল হয়ে যায় বা কোনো ঝামেলা হয়ে যায় তাহলে আপনারা আশা করছি যে তেমন একটা মাইন্ড করবেন না। চেষ্টা করছি পড়ার, ঠিক যেভাবে তিনি লিখেছেন সেভাবেই পড়ছি। ডিয়ার রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি জানি সবসময় ভালোর দলে আপনি, তাই আর কেমন আছেন জিজ্ঞেস করলাম না। আমি ভূতাসেমের একজন নিয়মিত শ্রোতা। আমার নাম কেভিআর খায়রুল বাশার রাজু। আচ্ছা, তারপরে আপনি নাম বলার পরে লিখেছেন যে নামটা মেনশন না করতে, আমি বলে ফেলেছি, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আচ্ছা, তার বাসা, আপনার বাসার কথা সেটা আমি আর বললাম না, তাহলে সবার ঝামেলা হয়ে যাবে এবং সবাই আপনাকে চিনে ফেলবে।
ঘটনাটা আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। সময় এবং সুযোগ দুটোই না থাকায় আমি আমার ঘটনাটা আপনাকে লিখে পাঠাচ্ছি। যদি আমার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি আপনাদের ভালো লাগে তাহলে লিসনারদের পড়ে শোনাবেন। আশা করছি যে যাই হোক আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। আমার বয়স এখন ২৬। একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিবিএ পাশ করে চাকরির জন্য চেষ্টা করছিলাম। কিন্তু কোথাও কোনো ভালো সুযোগ পাচ্ছিলাম না। তাই আমি ঠিক করলাম যে আপাতত নিজের হাত খরচ চালানোর জন্য আমি একটা পার্ট টাইম জব করব। কিন্তু আমাদের এখানে তেমন কোনো পার্ট টাইম জবের সুযোগ নেই। আমার এক কাজিন আমাকে অ্যাডভাইস দেয় একটা পরিবহনের সঙ্গে পার্ট টাইম জব করার জন্য, কারণ সে নিজে সেখানে জব করত। পরিবহনটার নাম আমি আপনার জন্য উল্লেখ করছি, বাট লিসনারদের সেটা বলার দরকার নেই, এবং তিনি তারপরে সেই পরিবহনের নাম উল্লেখ করেছেন। এবং এই পরিবহনটি রাজশাহী ঢাকা রুটে চলে, এসি এবং নন এসি দুটোই চলে। এবং এই রুটে চলাচলকারী একটি স্বনামধন্য একটি পরিবহন এটা। এবং এখানে আমি সুপারভাইজার বা গাইডের পোস্টে জব শুরু করি। প্রথমে ৫ দিন ট্রেনিং করে কাজ শুরু করলাম। সবকিছু ভালোই যাচ্ছিল। ঘটনার দিন ছিল সোমবার, অর্থাৎ সেদিন মানডে ছিল এবং তারিখটা ছিল ১/২/২০১৬। আমি রাতে ১২:১৫ গাড়িতে ঢাকা যাব। ঠিক সময় মতো কাউন্টারে উপস্থিত হলাম এবং ঠিক সময় মতো গাড়িও ছাড়লো। সেদিন আমার গাড়িতে প্যাসেঞ্জার ছিল মোট ২৪ জন। গন্তব্যস্থল ঢাকা টেকনিক্যাল মোড় কাউন্টার। রাস্তায় সিরাজগঞ্জে ২০ মিনিটের হোটেল বিরতি। বলে রাখা ভালো, আমাদের গাড়িতে যে সমস্ত সিটগুলো ছিল তার মধ্যে ৪০টি, মোট সিট হচ্ছে ৪০টি এবং ৪০ জন যাত্রী সেখানে ভ্রমণ করতে পারে। আগেই বলেছি আমাদের গাড়িতে ২৪ জন ছিল। আমি যখন গাড়ির ভেতরে টিকিট চেক করি তখন লক্ষ্য করি গাড়ির ঠিক পেছনের সারির কর্নারের সিটে একজন লোক বসে আছেন এবং সে কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন। আমি টিকিট চেক করতে গাড়ির পেছনের দিকে যাচ্ছি, তখন আমার মনে হলো লোকটা এতগুলো সিট ফাঁকা রেখে কেন পিছনে গিয়ে ঘুমোচ্ছে। কারণ সাধারণত মানুষ গাড়িতে টিকিট করলেও সবসময় সামনের দিকে বা মাঝখানের জায়গাটায় বসতে চায় এবং পিছনের দিকে সাধারণত বসতে চায় না। যাই হোক, মনে করলাম হয়তো ওনার এমনটাই পছন্দ। এই মনে করে আমি ওনার কাছে গেলাম টিকিট চেক করার জন্য। উনি কম্বল দিয়ে পুরো মুখ ঢেকে রেখেছেন, কারণ তখন খুব শীতের সময়। আমি কাছে গিয়ে ডাক দিলাম, স্যার আপনার টিকিটটা একটু দেবেন। ওনার কোনো রেসপন্স নেই। আমি আবার ডাক দিলাম, স্যার দয়া করে আপনার টিকিটটা একটু দেবেন। তখনও উনি কোনো রেসপন্স করেন নাই। তাই বাধ্য হয়ে ওনার গায়ে হাত দিয়ে ডাক দিলাম। ওনার গায়ে হাত দিয়ে আমি একটু স্তম্ভিত হলাম, কারণ ওনার হাত বা শরীর একদম বরফের মতো ঠান্ডা। শীতকালে মানুষের শরীর এমনিতেই ঠান্ডা থাকে, কিন্তু এতটা ঠান্ডা না যতটা ওনার শরীর ছিল। আমি হাত ধরে ঝাঁকি দিতেই উনি চোখ খুলে আমার দিকে তাকান। আমি ওনার চোখের দিকে তাকিয়ে খুব ভয় পেয়ে যাই, কারণ ওনার চোখ দুটো একদম ধূসর সবুজ বর্ণের। আমি এমন চোখ আগে কখনো দেখিনি। আজকাল চোখের লেন্স লাগিয়ে অনেকে চোখের কালার বিভিন্ন রকমের করা যায়, আমি টিভিতে সেটা দেখেছি, বাট এই রকম চোখ আমি এর আগে কখনো দেখিনি। যাই হোক, উনি হঠাৎ আমার ওপর খুব রেগে যান। আমি ওনার হাত স্পর্শ করেছি তাই। আমি বললাম, স্যার আপনি ঘুমাচ্ছিলেন, আমি আপনাকে ডাক দিয়েছিলাম, কিন্তু আপনি উঠছিলেন না, তাই আমি আপনার হাত ধরে ঝাঁকি দিয়েছি। তারপর উনি একটু শান্ত হলেন। আমি ওনার টিকিট চেক করে ওনাকে বললাম, স্যার আপনি চাইলে সামনের দিকে গিয়ে বসতে পারেন। জবাবে উনি বললেন, আমি এখানেই ঠিক আছি। আমি আর কথা না বাড়িয়ে ওনার টিকিটের পেপারটা নিয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম, স্যার আপনি কোথায় নামবেন? এটা আমাদের রুলস। প্রত্যেকটা যাত্রীকেই জিজ্ঞেস করতে হয় যে উনি কোথায় নামতে চান। জবাবে উনি বললেন, সঠিক জায়গায় আসলে আমি নিজেই নেমে যাব। আমি আর কথা না বাড়িয়ে আমার জায়গায় চলে গেলাম এবং লোকটি তার জায়গায় বসে রইল। আমাদের যাত্রা চলছে রাত ২:৪০। আমরা হোটেল বিরতির জন্য সিরাজগঞ্জ রোডে অবস্থিত একটা রেস্টুরেন্ট কমপ্লেক্সে থামলাম। বিরতির
নির্ধারিত সময় 20 মিনিট, ঠিক 20 মিনিট পর গাড়িতে আসলাম। সময় হয়ে গেছে, গাড়ি ছাড়তে হবে। আমি যাত্রীগুলো গুনে দেখছি, সবাই আছেন, শুধু পেছনের ওই যাত্রীটি বাদে। আমি হোটেলের ভেতর গিয়ে অ্যানাউন্সমেন্ট দিলাম, তারপরও ওনার জন্য কিছুক্ষণ ওয়েট করলাম, তবুও তিনি নেই। তখন আমি আবার হোটেলে গিয়ে অ্যানাউন্সমেন্ট দিলাম, তারপর চালান থেকে মোবাইল নাম্বার নিয়ে ফোন দিলাম, দেখি নাম্বার বন্ধ। আমার একটু রাগ হলো। একটু পর গাড়িতে উঠে পেছনে গিয়ে দেখি উনি ঠিকই ওনার জায়গায় বসে আছেন। আমি দেখে অবাক হলাম। একটু আগেও তো আমি দেখলাম উনি গাড়িতে নেই। আমি ওনাকে বেশ ভালোভাবেই চিনি, তাই ওনাকে চিনতে ভুল হওয়ার কোনো কারণ নেই এবং প্রশ্নই আসে না। তাছাড়া আমি মোট যাত্রী যখন গুনছিলাম তখন একজন কম ছিল এবং সেটা উনি। আমি আমার ওস্তাদ মানে ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে উনি কখন উঠলেন গাড়িতে। ওস্তাদ আমাকে বলল যে কই, আমি গাড়ি নামার পর তো কোনো যাত্রী গাড়িতে ওঠেনি। আর ড্রাইভারও গাড়ি স্টার্ট করে গাড়িতে বসে আছেন, ওনার চোখে ভুল হওয়ার কোনো কথা নেই। আমরা বেশ আশ্চর্য অবাক হলাম এবং অবাক হলাম যে তিনি গাড়ির ভেতরে আসলেন কি করে। যাই হোক, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আর দেরি না করে আমি গাড়িতে এগিয়ে গেলাম এবং ড্রাইভার সাহেব গাড়ি ছাড়লেন। তখন আমরা যমুনা ব্রিজের ওপর মানে বঙ্গবন্ধু সেতুর ওপর হঠাৎ শুনতে পেলাম গাড়ির ভেতর থেকে কোনো যাত্রী আমাকে ডাকছেন, সুপারভাইজার সাহেব। গাড়ির সব লাইট অফ ছিল, তাই ভেতরে বেশ অন্ধকার, তাই আমি দেখতে পাচ্ছি না কে ডাকছেন। আমি ভেতরের মৃদু আলো অন করে দিয়ে পেছনে যেতে থাকি এবং দেখলাম যে সব যাত্রী ঘুমিয়ে আছেন। একদম শেষ সিটে বসা উনি জলজল চোখে আমার দিকে তাকিয়ে আছেন। আমি ওনাকে গিয়ে বললাম, স্যার আপনি আমাকে ডাকলেন? উনি বললেন, আমাকে মির্জাপুর দেহহাটা বাজারের থেকে একটু সামনে একটা ছোট ব্রিজ আছে, ওইখানে নামিয়ে দেবেন। আমি বললাম, ঠিক আছে স্যার, আমি সময় মতো আপনাকে দেখে দিব। এই বলে আমি চলে আসলাম। তারপর আবার গাড়িতে চলছে এবং যে ঘটনাগুলো ঘটছিল তা আমাদের সাথে ওই যাত্রীকে নিয়ে তা সাধারণত কখনো ঘটে না। আর ওনার শরীরটি যে বরফের মতো ঠান্ডা, আর ওনার চোখগুলো যে গাঢ় ধূসর সবুজ বর্ণের ছিল, তা সবকিছুই আমি স্বাভাবিকভাবেই নিয়েছিলাম। মানে যদিও সবকিছু অস্বাভাবিক ছিল, তারপরে সবকিছু স্বাভাবিকভাবে নিচ্ছিলাম। কিন্তু এরপর যেটা হলো সেটা আসলে আমি কখনোই আশা করিনি। টাঙ্গাইল মির্জাপুর দেহহাটা বাজারের পার হওয়ার পর আমার ড্রাইভার আমাকে বললেন যে এইখানে কোন যাত্রী নামার আছে, যাও ওনাকে নিয়ে আসো। কারণ আমি ড্রাইভারকে আগেই বলে রেখেছিলাম যে দেহহাটা বাজারের পর একজন নামার আছে। আমি ভেতরে ছোট আলোটি জ্বালিয়ে ভেতরে গেলাম এবং ওনাকে ডাকতে গিয়ে যা দেখলাম সেটা মোটেই কখনো আশা করিনি। আমি ভেতরে গিয়ে দেখলাম যে ওই লোকটা যে সিটে বসেছিলেন সেই সিটটি খালি, মানে ওখানে কেউ নেই। আমি ডানে বামে ভালো করে দেখলাম, ওখানে কেউ নেই। আমি একটু টেনশনে পড়ে গেলাম যে লোকটা গেল কোথায়। আমি মনে করলাম হয়তো সামনের দিকে এগিয়ে এসে বসেছে। আমি তখন প্রতিটি সিটের দিকে লক্ষ্য করতে সামনে এগোতে থাকলাম, কিন্তু একদম সামনের সিট পর্যন্ত ভালো করে খুঁজে দেখলাম ওনাকে আমি কোথাও দেখলাম না। এই কথা আমি আমার ড্রাইভারকে কোথায় গুরুত্ব না দিয়ে আমাকে বললেন। আচ্ছা, আমার ড্রাইভার আমার কথায় গুরুত্ব না দিয়ে বললেন, তুমি বড় লাইট জ্বালিয়ে ভালো করে দেখো, হয়তো কোথাও ঘুমিয়ে আছে। আমি আবার বড় লাইট জ্বালিয়ে মাঝখান দিয়ে হাঁটতে লাগলাম এবং দুই পাশে ভালো করে খুঁজতে লাগলাম, কিন্তু গাড়ির শেষ স্পিড পর্যন্ত গেলাম, বাট ওনাকে কোথাও দেখলাম না। আবার আমি ভয় পেলাম এবং সাথে সাথে ড্রাইভারকে গিয়ে জানালাম। ড্রাইভার আমার কথা শুনে গাড়ি রাস্তার সাইড করে ব্রেক করলেন এবং তারপর তার সিট থেকে উঠে এসে আমার সাথে গাড়ির ভেতরে ওনাকে ভালো করে খুঁজতে লাগলেন। তখন গাড়ির অন্যান্য যাত্রীদেরও ঘুম ভেঙে গেছে। এবার ড্রাইভারও ওনাকে খুঁজে পেলেন না। তখন আমরা গাড়ির গ্লাস বা জানালা চেক করছিলাম, তখন গ্লাস খোলা আছে, কোনো গ্লাস খোলা আছে কিনা। যদিও রানিং গাড়িতে থেকে কেউ জানালা দিয়ে গ্লাস সরিয়ে নামার কথা না, নামতে পারবে না, কিন্তু তারপরেও চেক করছিলাম, বাট কোনো জানালা কোনো গ্লাস খোলা ছিল না। তখন অনেক শীতের সময় এবং এখনই আমার ভয়ে শরীর থেকে ঘাম ছুটে গেছে। তাহলে আসলে লোকটা গেল কোথায়? একটা জলজ্যান্ত মানুষ রানিং গাড়ি থেকে উধাও হয়ে যাবে কিভাবে? তখন ড্রাইভার সাহেব হেল্পারকে বললেন, তুমি একটু
গেট খুলে নিচে গিয়ে দেখো তো। হেল্পার গেট খুলে নিচে নেমে হঠাৎ চিৎকার করে বলল, ওস্তাদ, গাড়ি এইটা কোন জায়গায় থামিয়েছেন? এই কথা শুনে আমি আর আমার ড্রাইভার সাহেব খুব দ্রুত গাড়ি থেকে নিচে নেমে যাই। আর নিচে গিয়ে যেটা দেখি সেটা আরো বেশি ভয়ঙ্কর ছিল। আমাদের গাড়ি মেইন রাস্তা থেকে প্রায় 50 মিটার দূরে একটা জমির মধ্যে দাঁড়ানো, আর ঠিক সামনে একটা বিশাল বড় গাছ, এবং গাড়ির হেডলাইটে যতটুকু বুঝলাম ওটা একটা তেঁতুল গাছ ছিল। এটা দেখে ড্রাইভার বললেন, তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ো। আমরা তাড়াতাড়ি গাড়িতে উঠলাম। ড্রাইভার গাড়ি স্টার্ট করে গাড়ি রাস্তাতে নিতে থাকলেন। কিছুক্ষণ পর আমরা মেইন রোড পেয়ে গেলাম, এবং এর মধ্যে অনেক যাত্রী কি হয়েছে কি হয়েছে বলে জিজ্ঞেস করলেও আমরা বললাম, কিছু হয়নি, আপনারা ঘুমান। কিন্তু আসলে ঘটনাটা কি ঘটলো আমাদের সাথে, গাড়ির ভেতরে ওই লোকটা গেল কোথায় যে পেছনের সিটে বসেছিল, আর ড্রাইভারও গাড়িটা রাস্তার পাশে না নিয়ে গিয়ে এমন আজব জায়গায় গাড়িটা, মানে রাস্তার পাশে থামিয়েছিলেন সেই গাড়িটা এমন আজব জায়গায় 50 মিটার দূরে জমির মধ্যে গেল কিভাবে, এই সব প্রশ্নের উত্তর আসলে আমার জানা ছিল না। তারপর আমরা একদম সোজা টান দিয়ে গাড়ি ঢাকায় নিয়ে আসি, এবং প্রথম যাত্রী আমায় গাবতলী টার্মিনালের সামনে, মাঝে আর কোনো জায়গায় গাড়ি থামেনি। আমরা তিনজনই বিষয়টা নিয়ে চরম একটা ঘোরের মধ্যে ছিলাম, এবং কোনো কিছুই মাথায় ঢুকছিল না, কোনো কিছুই ব্যাখ্যা খুঁজে পাচ্ছিলাম না। এবং এইগুলো ঘটনা, মানে এতগুলো ঘটনা আমাদের সাথে কেন ঘটলো, এরকম হলো কেন? ঢাকায় পৌঁছানোর পর আমরা এই বিষয়টি অফিসে জানাই, এবং অফিস থেকে আমাদের এই বিষয়টি টোটালি বলে যে না, এটা নিয়ে বেশি নাড়াচাড়া করো না, এবং এটা নিয়ে বেশি আলোচনা না করতে বলেন। এবং আমরা সেটা আলোচনা বন্ধ করে দিই, এবং এই আলোচনাটা বন্ধ করে দিয়ে আমরা পরের দিন সকাল 10টায় আমরা পুনরায় ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিই। এবং আসার পরে রাসূল ভাই, আমরা ঠিক ওই জায়গায়, মানে যে জায়গাটায় রাতে আমাদের গাড়ি থামিয়েছিলাম, সেই জায়গাটায় গাড়িটি একটি জমির মধ্যে আবিষ্কার করেছিলাম। তার সামনে একটা বিশাল তেঁতুল গাছ ছিল। ঠিক ওই জায়গাটায় পৌঁছাই, তখন ড্রাইভার সাহেব গাড়িটা হালকা স্লো করেন, এবং জানালা দিয়ে ওই জায়গাটার দিকে তাকাই আমরা সবাই, এবং সেখানে কোনো তেঁতুল গাছও ছিল না। এবং তেঁতুল গাছ থাকা দূরের কথা, কোনো গাছও দেখতে পাই না, বরং সেখানে ধুধু মাঠ আর খোলা জমি। আবারও অস্বাভাবিক দৃশ্য, নিজের চোখে দেখা জিনিস আবারও মিথ্যে প্রমাণিত হলো। তারপর আমরা আল্লাহর রহমতে ঠিকঠাক মতো রাজশাহীতে পৌঁছাই, এবং সব যাত্রী নামিয়ে দিয়ে আমরা গাড়ি গ্যারেজ করে গাড়ি পরিষ্কার করতে দিয়ে আমি আমার ড্রাইভার সাহেবকে একটা দোকানে চা খেতে যাই। এবং এতক্ষণ যে ঘটনাগুলো ঘটছিল আমাদের সাথে, তার কোনো ব্যাখ্যা আছে কিনা আমার কাছে ছিল না, বাট এবার আসলে সবকিছুর এক সূত্র খুঁজে পাই, সব ঘটনার একটা ব্যাখ্যা বা কারণ খুঁজে পাই। আর তা আমি পেলাম আমার ড্রাইভার সাহেবের মুখ থেকে শোনা, তার বলা কথাগুলো শুনে, যা তিনি আজকের আগে আর কাউকে বলেননি। আমরা চা খাচ্ছিলাম, তখন হঠাৎ ড্রাইভার সাহেব আমার হাত দুটো ধরে আমাকে বললেন যে, আমি তোমাকে একটা কথা বলবো যা আমি আগে কখনো কাউকে বলিনি। আর রাতে আমাদের সাথে যে ঘটনাগুলি ঘটেছে তার সম্ভবত কারণটা হচ্ছে, প্রায় 8 মাস আগে একদিন রাত 12টার দিকে আমি রাজশাহী থেকে ঢাকা যাচ্ছিলাম। ঠিক তখন ওই গাড়ি, বাস নাম্বারটা বা সব উনি দিয়ে দিয়েছেন, ওই গাড়ি রাতে ঠিক ওই জায়গায়, মানে মির্জাপুরের দেওহাটা বাজারের থেকে একটু সামনে, ওই ছোট্ট ব্রিজটার সামনে আমার দ্বারা একটি অনিচ্ছাকৃতভাবে একটি বিপরীত দিক থেকে আসা সাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট হয়, এবং লোকটি জায়গায় মারা যায়। আমি কোনো ঝামেলা না এড়াতে, সব ধরনের ঝামেলা এড়াতে আমি সঙ্গে সঙ্গে টান দিয়ে চলে আসি, এবং এই সময় অনেক রাত ছিল, তাই কোনো মানুষ ওইখানে ছিল না, আর গাড়ির যাত্রীও সব ঘুমাচ্ছিল। তাই ঘটনাটি আমরা গাড়ির 3জন স্টাফ ছাড়া আর কেউ জানে না। কাল যখন ওই ঘটনা ঘটলো আর গাড়ি থেকে নেমে যখন ওই জায়গাটা দেখলাম, তখন আমার বুঝতে বাকি ছিল না যে আমার সাথে কি ঘটতে যাচ্ছে। তাই আমি তোমাদের তাড়াতাড়ি গাড়িতে উঠতে বলি, এবং ওই জায়গা দ্রুত ত্যাগ করতে বলি। মহান আল্লাহ তাআলার অশেষ রহমত ছিল, যার কারণে আমরা সবাই ভালোভাবে ওখান থেকে ফিরে আসতে পারি। আরেকটা কথা হলো যে এই সব কিছু শোনার পর আমার আর বুঝতে বাকি রইল না যে কাল রাতে গাড়ির পেছনের সিটে বসে থাকা সেই লোকটি শরীর কেন বরফের মতো ঠান্ডা ছিল, কে ছিল সেই লোকটি, এবং এই ঘটনা এবং যাই হোক, তারপর আমি বাসায়
যাই এবং এবং বাসার সবাইকে এই ঘটনাটা খুলে বলি এবং বাসা থেকে আমাকে ওই জায়গায় কাজ করতে দেয় না। আমি ওখানে কাজ ছেড়ে দেই। পরে লোক মারফত শুনতে পাই যে ওই ড্রাইভার সাহেবও এখন গাড়ি চালানো বন্ধ রেখেছেন। মানে উনি এখন আর বাস চালান না এবং বাস নিয়ে যাওয়া আসা করেন না। এবং আল্লাহর রহমতে আমরা বেঁচে ফিরে এসেছি, নয়তো আমার সাথে অনেক খারাপ কিছু হয়তো ঘটতে পারতো। এবং আমাদের সাথে ঘটে যাওয়ার ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে পুরো শোনাবেন। চমৎকার একটা ঘটনা ছিল এবং আশা করছি যে এরকম ঘটনা আমরা আরো পাবো আপনাদের কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো। থ্যাংক ইউ রাসেল ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। মাই নেম ইজ রাহুল খান। আমি এসেছি ঢাকা বাড়িধারা থেকে, অ্যান্ড আমি নসাদ ইউনিভার্সিটিতে 4th সেমিস্টারে স্টাডি করতেছি। শুনি আপনার ঘটনা। হ্যাঁ, সো আমি ডাইরেক্ট ঘটনা চলে যাচ্ছি ভাইয়া। ঘটনাটা ঘটে 2008-এ, আজ থেকে 8 বছর আগে। সো আগে থাকতে বলে রাখা ভালো, আমার তিন মামা থেকে সবচেয়ে ছোট মামা যে সাইজ, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। সে কোথাও গেলে আমি তার সাথে সবসময় যেতাম। সেরকমই একদিন তার একটা ফ্রেন্ড, আমার ছোট মামা সাইদের ফ্রেন্ড, মাদারীপুর থাকে, তার এক বিয়ে, মামার ফ্রেন্ডের বিয়ে। সো আমাদেরকে ইনভাইট করে আমরা যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম। সো আমরা রওনা দিই 9 তারিখে, বিয়ের 2 দিন আগে, 9 ডিসেম্বর। সো আমরা যে কথা সেই কাজ, গেলাম ভালো মতোই মাদারীপুর। যেখানে গ্রামটা পড়ছে, বাড়িটা পড়ছে, আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, বাড়ির আশেপাশে যা আছে ক্ষেত জঙ্গল এরকম, শুধু বাসাটা মাঝখানে পড়েছে। সো 2 দিন ভালোই কাটলো। বিয়েটা ছিল, ঘটনা ঘটে 12 তারিখে ডিসেম্বরে। সো যেদিন 12 ডিসেম্বর, ওদিন সবাই খাওয়া দাওয়া করলো, রাত ঠিক 11টা বাজে। সো খাওয়া দাওয়া করার পরে আগে থাকতে বলে রাখা ভালো ভাইয়া, আমার স্মোক করার স্বভাব আছে, হ্যাবিট আছে। সো আমি স্মোক করার জন্য একটা নীরব প্লেস খুঁজতেছিলাম। কারণটা হচ্ছে যে তখন আমি খুব ছোট ছিলাম, সো কেউ মাইন্ড না করে, এই জন্য আমি নীরব সাইলেন্ট প্লেস খুঁজতেছিলাম। সো আমি এখন খুঁজে পাচ্ছি না এরকম কোনো প্লেস। আশেপাশে চারদিকে মানুষ, বিয়ে বাড়ির কারণে আশেপাশে চারপাশে মানুষ। সো আমি দেখলাম যে একটা সাইডে জঙ্গলের মতো একটা জায়গা আছে। সো আমি চিন্তা করলাম ওই জায়গায় গেলে আমাকে কেউ দেখবে না স্মোক করতে। সো আমি গেলাম স্মোক করতে। সো সিগারেট ধরালাম, খেলাম ততক্ষণ। হ্যাঁ, সো তারপরে আমি ওইখানে স্মোক করা শেষ করে দেন প্রস্রাব করলাম একটা গাছের নিচে, তাল গাছের নিচে। তো করে যখন আমি বাসার দিকে রওনা দিব, ব্যাক করব, তখন আমি চোখ পড়ে তাল গাছের উপরে। তখন আমি দেখতে পাই একটা মানুষ আকৃতির শ্যাডো টাইপের কিছু একটা বসে আছে গাছের উপরে। সো আমি দেখতেছি বোঝার জন্য ওটা জিনিসটা কি, বুঝতে না বুঝতে রাসেল ভাই 2-3 সেকেন্ডের মধ্যে জিনিসটা আমার সামনে এসে আমার থেকে 4-5 হাত দূরে জিনিসটা নামলো। নামার পর আমি যেটা দেখতে পাই রাসেল ভাই, সেটা দেখার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। আমি আকৃতিটা দিই, দেখতে অনেকটা শিবপাঞ্জি, আপনারা অবশ্যই দেখেছেন যেরকম হয় মানুষের মতো অনেকটা। সো এরকম আকৃতি। তার হাতে একটা লাঠি ছিল, তার পুরো শরীর কালো লোমে আর কি ঢাকা ছিল, তার চোখ দুটো প্রচন্ড লাল ছিল আগুনের মতো। সো দেখতে দেখতে আমি খুব আর কি ভয়ে হাত পা কাঁপতেছিল, সেন্সলেস অবস্থায়। তখনই তার হাতে যে লাঠিটা ছিল বা একটা লাকড়ির মতো ছিল, আই ডোন্ট নো, ওটা দিয়ে আমার মাথায় একটা আঘাত করা হয়। তার 2-1 সেকেন্ডের মধ্যে আমি সেন্সলেস হয়ে যাই ফেলবে। তো সেন্সলেস অবস্থা ওইখানে পড়ে থাকে। তখন আমার মামারা যখন খুঁজে পাচ্ছিল না বাসার মধ্যে, তখন খুঁজতে খুঁজতে তারা বাসা থেকে বের হলো আমাকে খোঁজার জন্য, যে কোথায় গেছি। আমি পুরো বাসা খুঁজতে পাইনি। তখন খুঁজতে খুঁজতে জঙ্গলের দিকে যায়, তখন আমাকে সেন্সলেস অবস্থা তারা পাওয়ার পর আমাকে বাসায় নিয়ে আসে। সকালবেলা 10টা বাজে আমার সেন্স ফিরে। সো দেন আমাকে জিজ্ঞেস করলাম আমি ওখানে কিভাবে গেছি। তো আমি সবকিছু খুলে বললাম। তারা বললো যে যখন আমাকে নিয়ে আসে তখন আমার শরীরে বিভিন্ন অংশের মধ্যে কিছু আঁচড়ের দাগ এবং লাঠিটা পিঠালে যেরকম দাগ বসে যায় শরীরে, এরকম কিছু দাগ বসে গেছিল। সেগুলোর পরে ওইখানে আর আমরা থাকিনি। আমি আর আমার মামা ঢাকাতে ব্যাক করে একটা হুজুরের কাছে নিয়ে যায় আমার মামা। তো হুজুরের কাছে যাওয়ার পরে যে ঘটনাটা শুনতে পারি, যে ওইখানে একটা খারাপ জিনিস আর কি, ওই জায়গাটা এমনিতে হন্টেড ছিল। সো ওইখানে একটা খারাপ জিন ছিল যেটা আমার প্রতি আসর করছে। ওইখানে আমি কিছু রং করেছিলাম যার কারণে আমাকে আসর করছিল। যদি ওদিনকা রাতে আমার মামার ঠিক সময় মতো না যেত ওইখানে, তাহলে হয়তো এর থেকে বড় কিছু ঘটতে পারতো আমার সাথে। তো ইনশাল্লাহ এরপর আর আমার সাথে কোনো কিছু ঘটে নাই। বাট একবার ওই ঘটনা 2-3 দিন পর একবার স্বপ্নে দেখছিলাম ওই অদ্ভুত প্রাণীটা বা চিঠি। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য।
আসসালামু আলাইকুম। হতে ফেমের সকল শ্রোতাকে আমি কানাডা থেকে রূপতি বলছি। আজকে আমি যে কাহিনীটা শোনাবো এটি আমি একজন মহিলার কাছ থেকে শুনেছি। উনি প্রায় গত 22 বছর ধরে কানাডায় থাকেন। উনি ছোটবেলা থেকেই নামাজ কালাম পড়তেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। উনি সবসময় চেষ্টা করেন কোনো নামাজ যেন মিস না হয়ে যায়। কাজে উনি খুবই ধর্মভীরু একজন মহিলা। ওনার ধারণা যে জীবনে সবসময় বড় কোনো বিপদের সম্মুখীন হলে আল্লাহ তাকে আগে থেকে সতর্ক করে দেন। তেমনই একটি ঘটনা আমি আজকে বলবো। ঘটনাটা 2012-এর। উনি তখন অক্টোবর মাসে যেভাবে প্রতি বছরই উনি ডাক্তারের কাছে গিয়ে ফুল বডি চেক আপ করে আসেন সেভাবে করে আসলেন। তো ডাক্তার কিছুই খুঁজে পেল না। ওনার হার্ট, কিডনি, লিভার সবই ঠিক আছে, ওনার কোনোই অসুখ নেই। কিন্তু ফিরে আসার পর থেকেই উনি প্রতি রাতে একটা স্বপ্ন দেখতে থাকলেন। উনি স্বপ্নে দেখলেন যে দুটো লোক ওনার বেডরুমের দরজার কাছে বসে আছে, যেন পাহারা দিচ্ছে। একটি লোক বেশ তাগড়া, কালো এবং মোটা পালোয়ানের মতো বড় সড়ো, দেখে বোঝা যায় তার গায়ে অনেক শক্তি। এবং অন্য লোকটা হচ্ছে ছোটখাটো, খুবই চিকন এবং ফর্সা। উনি তো খুব ভয় পেয়ে গেলেন প্রথম দিন দেখে। উনি ওদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কারা, এখানে কিভাবে আসলে? ওরা তখন উত্তর দিল যে আমরা আজরাইল, আমরা তোমার জান কবজ করতে এসেছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে তোমার জান কবজ করতে। উনি তখন পাল্টা জিজ্ঞেস করলেন, জান কবজ করতে পাঠিয়েছে তো তোমরা জান কবজ করোনি কেন, আমাকে এখনো বাঁচিয়ে রেখেছো কেন? ওরা তখন উত্তর দিল যে তুমি যে ঘুমাচ্ছ তার জন্য। তারপরে ওনার ঘুমটা ভেঙে গেল। উনি কিন্তু দ্বিতীয় দিন আবার একই স্বপ্ন দেখলেন। একই রকম ভাবে উনি জিজ্ঞেস করলেন যে তোমরা জান কবজ করছো না কেন? ওরাও একই উত্তর দিল, তুমি যে ঘুমাচ্ছ এই জন্য। এভাবে করে মনে হয় তৃতীয় দিন উনি ওদেরকে পাল্টা জিজ্ঞেস করলেন যে আমি ঘুমিয়ে আছি এটা তো কোনো ব্যাপার না, তোমরা তো ঘুমের মধ্যে মানুষের জান নিয়ে যাও, তাহলে আমারটা নিচ্ছ না কেন? তোমাদের কিসের জন্য তোমরা বাধা পড়েছে, তোমাদের কিসের জন্য আটকে আছো? ওরা তখন বললো যে তুমি যেহেতু সবসময় 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, ধর্ম মেনে চলো, এই জন্য আল্লাহ তোমাকে একটা সুযোগ দিয়েছে। তুমি আমাদের দুজনের মধ্যে একজনকে চুজ করতে পারো, যার কাছে তুমি মরতে চাও সেই তোমাকে মারবে। তো উনি চিন্তা করে দেখলেন যে যে জিনিসটা বড় সড়ো মানে পালোয়ানের মতো সেটা বোধহয় বেশি কষ্ট দিয়ে মারবে, আর অন্যজন তো ছোটখাটো চিকন ফর্সা দেখতে যেটা, উনি তাকেই চুজ করলেন। উনি বললেন যে আমি তোমার কাছেই মরবো, কারণ মনে মনে ভাবলেন যে ও হয়তো আমাকে কম কষ্ট দেবে, যেহেতু ওকে দেখে মনে হচ্ছে ওর গায়ে বেশি শক্তি নেই। যাই হোক, তারপর ওনার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর ওনার হঠাৎ মনে হলো যে আমি তো আমার পুরো বডি চেক আপ করেছি, সবসময় করি, কিন্তু ম্যামোগ্রামটা কখনো করা হয় না। এটা মনে করে উনি ম্যামোগ্রাম করতে গেলেন এবং ওনার স্টেজ 2 ব্রেস্ট ক্যান্সার ধরা পড়লো। তারপর চিকিৎসার পর উনি এখন আল্লাহর রহমতে সুস্থ আছেন। কিন্তু যখন উনি গেলেন ম্যামোগ্রাম করতে এবং যখন ক্যান্সারটা ধরা পড়লো, ডাক্তার থেকে শুরু করে নার্স সবাই যখন ওনাকে জিজ্ঞেস করেন যে তুমি কিভাবে বুঝলে এটা হলো, কারণ ব্রেস্ট ক্যান্সারে কিন্তু কোনো ব্যথা হয় না, কোনো ব্যথা অনুভব করে না, কিছুই অনুভব করে না, কাজে তুমি কিভাবে এটা বুঝতে পারলে, তোমার কিভাবে মনে হলো যে ম্যামোগ্রাম করা দরকার মানে হঠাৎ করে? তখন উনি কিন্তু ওদেরকে এই স্বপ্নের কথাই বলেছেন এবং সবাই খুবই অবাক হয়েছে। এখানকার ডাক্তার, নার্স, ওরা সবাই ওদের ধারণা যে ওনার মধ্যে কোনো অলৌকিক ক্ষমতা আছে। এই ছিল আমার ঘটনা। ঠিক আছে, আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো লিসেনার্স, আমি মোহাম্মদ রাইসুল ইসলাম অমিত, নানগঞ্জ থেকে। আমার দ্বিতীয় ঘটনা নিয়ে। জি। এই ঘটনাটা হলো রাসেল ভাই আমার আমার নিজের বাড়ির। তো এই ঘটনার কিছু অংশ আমার দাদু আর আমার আম্মু থেকে শোনা, আর কিছু আমি নিজে এক্সপিরিয়েন্স করছি। তো ঘটনাটা হলো এমন, আমরা যখন হইও নেই, তো আমার বাবার খুব শখ ছিল গাছপালা লাগানোর। কারণ হলো আমাদের বাড়িটা খুব বিশাল, প্রায় 80% জায়গার উপরে বাড়িটা। তো বাড়িটা 2 ভাগে বিভক্ত করা। একটা অংশে আমরা থাকি, যে অংশটা মেন রোডের সাথে, আর পিছনে যে অংশটা, সে অংশটা হলো অনেক বড়। একটা পুকুর আছে, একটা ক্ষেত ছিল যেটাতে আমার দাদা আর আমার বাবা প্রায়শই ওটাতে করতো, কাজ করতো। আর চারোপাশ দিয়ে গাছ ছিল, নারিকেল গাছ ছিল, ডাব গাছ ছিল, দুটার মাঝখানে দেখা গেছে আপনার সুপারি গাছ ছিল, আবার একটা গাছের পর হয়তো আম গাছ ছিল। এভাবে ডিভাইড করে গাছগুলো লাগানো হয়েছিল। তো আচ্ছা। গাছগুলো যখন এক পর্যায়ে অনেক বড় হয়ে গেছে, তো গাছগুলো সুটেবল দেখা যায়, সুন্দর, কিন্তু এই গাছগুলোতে কিছু ছিল, সেটা আমার দাদু বলতো, আমার মা বলতো। ওনারা সবাই দেখেছেন তার মানে? ওনারা কিছু ফিল করেছেন, এমনকি আমার মা দেখেছেনও। হুম।
তো যে পুকুরটা ছিল সে পুকুরটাতে আমাদের বাড়ি মানে যখন পুরান ছিল তখন তো ভাইয়া জানেনই সবার বাড়িতে কম বেশি চাপকল থাকে। হুম তো আমাদের বাসায় চাপকল ছিল, তো হয়তো ওইটা থেকে পানি উঠাতে হতো আর নয়তো পুষ্কুনির থেকে নিতে হতো। তো খাবারের পানি চাপকল, গোসলের পানি চাপকল থেকে ম্যানেজ হতো, আর থালা বাসন ধুতে অনেক সময় দেখা গেছে পুকুরের পানি ইউজ করা হতো। তো আমার আম্মু বড় বউ ওই বাসার, তো আমার আম্মু প্রায়শই যাইতো নিচে। আর আরেকটা কথা হলো আমার বড় চাচা আমার বাবার আগে বিয়ে করছে, হুম তো ওই হিসাবে আমার চাচিও এগুলো দেখছে। তারা দুজন ছিল সবার আগে। তো তারা যখন প্রায়শই ওখানে পুকুরে আপনার থালা বাসন ধুতে যেত, তো প্রায়শই কিছু ফিল করতো যে গাছ থেকে তাদের উপর নজর রাখতেছে, বা তাদের উপর বাতাস যেমন একটা আসে না যে একবারে পুরো স্তব্ধ সবকিছু, কোনো বাতাস নেই, তারপর আসে বাতাসটা ডাইরেক্টলি আপনার শরীরে হিট করতেছে। হুম তো এরকম কিছু ফিল করতো। তো আমার দাদু পুরান আমলের মানুষ, অনেক কিছু জানতো সে। তো সে হুজুর দিয়ে বা নিজে যেভাবে হোক ম্যানেজ করে প্রতি 2-1 বছরের অন্তরে বাড়িটা বান দিয়ে রাখ, খারাপ কিছু ক্ষতি না করতে পারে আমাদের। আমরা যখন হই, আমার বাবা তখন ছোট থাকতে আমার হওয়ার আগেই বাইরে চলে যায়, বিয়ের কিছুদিন পরেই। আমার বাবা সৌদিতে থাকে, তারপর আপনার ওমানে থাকে, বিভিন্ন জায়গা থেকে, কিন্তু সে বাসায় আসতে পারে না কাজের কারণে। তো আমি হওয়ার পর যখন আস্তে আস্তে বড় হই, তো আমি কিছু দেখতাম না। হুম তো আমি যখন হোস্টেলে চলে যাই, হোস্টেল থেকে যখন রিটার্ন আসি, আসার পর যখন এখানে আস্তে আস্তে পড়ালেখা আগাই, বড় হয়ে যাই, তখন যখন আমার বয়স অ্যাটলিস্ট তখন 16 কি 17 ছিল, তখন আমি পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম একটা দোকানও চালাতাম। আচ্ছা। তো ওই দোকান থেকে প্রায় আপনার দেখা গেছে রাত্রে 12টা-1টা বেজে যেত। মাল্টিমিডিয়া শপ তো জানেন রাসেল ভাই, অনেক রাত্র খোলা থাকে। তো আসার পরে দেখা গেছে আমার একটা অভ্যাস ছিল যে আমার বাড়িটা ভাড়াটিয়া বাড়ি ছিল পিছনে। তো ভাড়াটিয়া বাড়িতে একটা ছিল, আপনার পানির কল ছিল, ফ্লোরটা পাকা করা ছিল, আর পানির কলটা ওয়াশার লাইন ছিল, যেটা 12টা-10টার পরে পানি আসতো সব সময়। আর আমাদের বাড়ির যে পিছনের অংশটা, ওই অংশটা সম্পূর্ণ আমার বড় চাচার। তো উনি ডিসিশন নিছে যে ক্ষেত আর আপনার পুকুরটা ফালায় না রেখে একটা কাজে লাগাক। তো উনি ওটা বালুর দিয়ে ভরে ফেলছে, ড্রেজারের লাইন দিয়ে। তো ভরে ফেলার পর এই কাহিনীগুলো আমি দেখছি, যেটা হলো আপনার মানে আমার সাথেই ঘটছে। আমি রাত্রের বেলায় যখনই আসতাম, আইসা সবার আগেই একবারে ডাইরেক্ট নিচে যেতাম ওই পানির কলের ওইখানে। তো শীত হোক ঠান্ডা হোক, আমি সবসময় গিয়ে আমি মুখ হাত আর মাথাটা ওইখানে ধুইতাম সারাদিন কাজ করার পর যখন আসতাম তখন। তো একদিন হঠাৎ করে তো আপনার ওদিকে আবার একটা জিনিস কি, যে ডাব গাছগুলো ছিল ওখান থেকে প্রায় ডাবের ছোট ছোট অংশগুলো পড়তো। তো ওগুলো আমি মাথায় নিতাম না যে এগুলো স্বাভাবিক, বাতাস আসলে পড়তেই পারে, শুকনাগুলো বা কাঁচাগুলো পড়তেও পারে। তো একদিন রাত্রেবেলা আমি যখন মুখ হাত ধুচ্ছি, তো আমি শুনতেছি যে মাঠে ছোট ছোট বাচ্চারা খেলতেছে। ছোট ছোট বাচ্চারা খেলে যেমন খিটমিট আওয়াজ হয় না ভাইয়া, এরকম ঠিক। তো বাসার তখন আমাদের বাউন্ডারি ছিল না ওই সাইডের পিছনের দিক দিয়ে, তো হয়তো বাঁচতেও পারে। তো আমি কি করলাম, আপনার একটুখানি টিনের উপরে উঠে তাকাইলাম যে দেখা যায় নাকি। আমি অন্ধকারে কিছু দেখলাম না। তারপর আমি একটা ধমক দিলাম যে এত রাত্রে এখানে কি করো, সবাই বাসায় যায়। তো ওরা চুপ হয়ে গেল। চুপ হওয়ার 3 থেকে 4 সেকেন্ড পর ভাইয়া, মানে এক মোট বালু নিয়ে যদি কেউ টিনের উপর ঢিল্লা মারে যে আওয়াজটা হয় পড়ার সময়, ঠিক ওরকম একটা আওয়াজ ছিল যে টিনের উপরে ঢিল্লা মারছে বালু দিয়ে। আমার মেজাজ খারাপ হয়ে গেল যে পোলাপান আমি এত রাত্রে বললাম বাসায় যেতে, আবার আমাকে ঢিল্লা মারলো। আমি চলে গেলাম ব্যাক করে ঘরে গিয়ে আমার মোবাইল রাখলাম, সবকিছু রাখার পর টর্চ লাইট নিলাম। আর আমি একটা কুকুর পালতাম, তো কুকুরটাকে ডাক দিলাম। তো কুকুরটা আসলো, কুকুরটাকে নিয়ে আমি নিচে গেলাম পিছন দিয়ে ঘুরে বালুর মাঠে, যে দেখতে কে আছে। তা মানে মেন ইন্টারেস্টিং কথা হলো ভাই, ওরা যেখানে আওয়াজ করতেছিল আমি এতক্ষণে ঘুরে আসতে আসতে, পোলাপান যদি হয় দৌড়ায় পুরো মাঠটা পার হওয়ার কথা না, কারণ মাঠটা বিশাল বড়, একটা মানুষেরও পার হইতে অনেক সময় লাগবে। আচ্ছা। তো পোলাপান যেতে পারবে না, একজনকে হলেও আমি দেখতে পারতাম। আমি মাঠে কেউকে দেখি নাই, ও ফুল এমটি। আমার কুকুরটা একটা দিকে মানে টার্গেট করে সে বার্ক করতেছিল নন স্টপ, কোনো থামাথামি না, একদিকে তাকায় চেঁচামেচি করতেছিল। আমি তো কিছু দেখতেছি না, আমি লাইট ওই দিকে মারতেছি, বিভিন্ন জায়গায় মারতেছি, কিন্তু আমি কিছু দেখতেছি না। আমাদের পাশের বাড়ির যে কুকুরটা ছিল, ও আবার আপনার দেওয়ালটা টপকে আসা পড়ছে
বাউন্ডারি ছোটর কারণে রাউলটা টপকে আসছে, চিল্লাচিল্লি শুনে ও আইসা ঠিক আমার সাথে দাঁড়ায় ওই সেম জায়গায় তাকায়া চিল্লাচিল্লি করতেছে, যে জায়গায় আমার কুকুরটা চিল্লাচিল্লি করতেছে। তো কিছুক্ষণের ভিতরে ভাই আমার শরীরটা পুরো ভারী হয়ে গেল, মানে আমি একটা ইজি ম্যান, এর ভিতরে আমার শরীরটা পুরো ভারী হয়ে গেল, যাতে আমার শরীরের উপর কোনো একটা ওজন চাপায় দেওয়া হয়েছে। আমার শরীরের পশমগুলো সব দাঁড়ায় গেছে, আর আমার অত্যন্ত মানে আজকে আপনি কি বলবো ঠান্ডা লাগতেছে। এমন না যে আমি মাত্র মুখ হাত টুকার ধুইছি দেখে আমার ঠান্ডা লাগছে, কিন্তু অত্যন্ত ঠান্ডা লাগতেছে। তখন কি ঠান্ডার সময় গরমের ছিল? season তখন। আচ্ছা, গরমের সিজন। ফুল গরমের সিজন। আমি মাত্র এসে মাথা ধুইছি, আমার মানে গরম মাথা দিয়ে ধোয়া বেড়াইতেছে গরমে। আমি এসে মাথা ধুইছি ঠান্ডা হওয়ার জন্য, কিন্তু এত ঠান্ডা লাগার কথাই না ভাইয়া, কারণ ওয়াশার পানি তো আপনার এত ঠান্ডা থাকে না গরমের সিজনে। পরে আমি কুকুরগুলোকে ডাকতেছি নিয়ে আসার জন্য, কিন্তু আমি পারতাছি না। আমার অস্বস্তি ফিল হইতেছে এখানে, মানে মনে হইতেছে যে কেউ আমাকে যাইটা ধরতেছে এরকম লাগতেছে, দম আটকে যেতেছে। তো পরে আমি না পাইরা আমার কুকুরটাকে গলায় উপরে ধরলাম, মানে ঘাড়ের যে চামড়াটা ওটা ধরছি, আর ওই কুকুরটাও আমার পিছে পিছে আইসা পড়ছে, যখন আমারটাকে নিয়ে আসছি, আমারটাকে আমি নিয়ে হাইটা আইসা পড়ছি। তো এর ভিতরে ধরেন ভাইয়া মানে শরীর তো পুরা ঘাইমা শেষ, ঠান্ডার ভিতরে শরীরটা পুরা ঘাইমা গেছে, আমার মাথার থেকে ঘাম পড়তেছে, আর ভিতর দিয়ে গেঞ্জি পুরা ভিজে গেছে। তো আমি ঘরে আইসা আমি আম্মুকে এই ব্যাপারটা বললাম, আম্মু আমি তো এগুলো শুনলাম, তো এটা কি? তো আম্মু বললো যে দেখ, তুই তো অনেক কিছু শুনছস তোর দাদির থেকে, আর আমাদের থেকেও শুনছস, আমরা কথা বলি প্রায় প্রায় এগুলো নিয়ে, বাড়িতে আছে কিছু, হয়তোবা ওটাই অনুভূতি করছস না তো দেখছস। আমি তো দেখতে পারি না কিছু, কিন্তু আমি আওয়াজ শুনছি, বালু দিয়ে ঢিল্লা দিল, আমার শরীর ভার হয়ে গেল। তো এগুলো দেখা না দেখার ভান করে, এগুলো ক্ষতি করে না কখনো, তো এগুলোকে তুই বেশি মাথায় নিস না। তো যাক ভাই, আমি আর কিছু মনে করলাম না। তো সেম ড্যাড ওই দিনই আমি রাত্রে ঘুমাইতে গেছি ঘরে, তা আমি একটা সিঙ্গেল রুমে ঘুমাই আলাদা। আর ওই রুমটার একটা জিনিস হলো কি ভাই, আমার বাবা ওই রুমটাতে মারা গেছে আমার সামনে। আপনার সামনেই মারা আমার গেছেন? সামনে মারা গেছে। তখন আমার বয়স প্রায় 6। তো 6 বছরের বয়সের বাচ্চারা তো ভাইয়া কিছু বুঝে না তখন, ওই টাইমটাতে। এই টাইমে অনেক কিছু বুঝে বাচ্চারা। তো আমার বাবা ইস্তারি করতেছিল আয়রনটার একটু তার ছিঁড়া ছিল, তো ওটাতে শর্ট সার্কিট হয়ে সে পাকায় পড়ে গেছে। আর ওই আয়রনটা আপনার আগের জামানার আয়রন তো জানেন ভাই কত শক্ত, মানে অনেক গরম হতে সময় নেয়, ঠান্ডা হতে সময় নেয় অনেক, লোহার আয়রন। তো ওই আয়রনটা ডাইরেক্ট তার হাতের উপর গিয়ে পড়ছে, ডান হাতে ছিল, ডান হাতটা বাম হাতের দিকে গিয়ে পড়ছে, একবারে বুকের উপরে। তো আমার তখন এতটুকু বুঝ নাই যে আমি এটা মানে সুইচ অফ করলে বন্ধ হয়ে যাবে। তো যাক ভাইয়া, ওটা আব্বুর পুরো বুক সিনাটাকে পুরা ফেলছে, তার হাতটাও পুরো জ্বলে গেছে, হসপিটালে নিতে সে মারা গেছে। তো আমার ওই রুমটাতে মানে কেমন একটা মায়া রয়ে গেছে, যে আমার বাবাটা এই রুমে থাকতো, আমরা সবাই এই রুমে থাকতাম। কিন্তু তখন 2টা রুম, একটা টিন সেটের আর একটা পাকা রুম। আমি ওই রুমটাতে ঘুমাইতাম, কখনো আমার কোনো প্রবলেম হতো না ওই রুমে, যে আনইজি ফিল হতো বা কিছু, এমন কিছু না। আমি সারাদিন রুমের বাইরে থাকতাম, রাত্র হলে আইসা খালি ঘরে থাকতাম, এই ছাড়া আর কিছু না। তো ওই দিনকার ঘুমাইছি ভাইয়া, মানে আমি খারাপ বলবো নাকি ভালো বলবো বলতে পারি না, আমার কাছে একটু ভালোও লাগছে একটু খারাপও লাগছে। আমি রাত্রে স্বপ্নে দেখছি যে আমার বাবা আমার সাথে কথা বলতেছে, আচ্ছা, মানে আমাকে জিজ্ঞেস করতেছে কেমন আছোস, কেমনে দিনকাল যাচ্ছে। মানে এটা ইটস লাইক আ মুভি, জাস্ট রিয়েল লাইফ মুভি, যে আমি একটা মুভি দেখতেছি, আমি আমার বাবার সাথে কথা বলতেছি, আর আমাকে জিজ্ঞেস করতেছি সে মানে আমি কেমন আছি। আর আমি এটা দেখা খুব আনন্দ, তো মানে আমার বাবাকে এত বছর পর দেখতেছি, এটা মানে একটা আমার কাছে গুড ফিলিং। বাবাকে তো আমি বেশি পাই নেবে, আমার বাবা সারা জীবন বাইরে থাকছে, সে আমি হওয়ার আপনার 5 বছরের মাথায় আসছে, 5 কি 4 বছরের মাথায় আসছে। আমি তাকে জাস্ট 2 ইয়ার্স এর জন্য পাইছি, লেস। আমার ছোট ভাই তাকে মনে হয় 1 বছর কোলে থাকা অবস্থায় সে মারা গেছে। আমার মাও ওনাকে বেশি পায় নাই। সো আমরা সবাই ওনাকে খুব মিস করি। তো ওই কারণে আমার কাছে খুব ভালো লাগছে যে আমি বাবাকে দেখতেছি, এতটুকু আমার মনে হচ্ছে যে আমি যে স্বপ্নে দেখতেছি, আমার কাছে ভালো লাগতেছে। তো ওটা দেখার পর হঠাৎ করে মানে সে চলে গেল, মানে আমার পুরা যেমন আপনার টিভি দেখতেছেন কারেন্ট চলে গেল, সব অফ হয়ে গেল, এরকম সব ডার্ক হয়ে গেল। আর রুমের ভিতরে ভাইয়া মানে তখনই আমি হঠাৎ করে দেখলাম যে আমার পুরো রুমটা ভর্তি। আমরা যখন কার্টুন দেখি, কার্টুনে ভূত থাকে না ভাইয়া, জাস্ট আপনার কি বলবো মাথা থাকে,
হাত থাকে, শরীর থাকে, কিন্তু পা থাকে না। পায়ের জায়গায় লেজের মতন থাকে, স্মোক টাইপের। মানে এসব সব ঘুরতাছে আমার রুমটার ভিতরে, দৌড়াদৌড়ি করতেছে আমাকে ভয় দেখানোর জন্য। আর তাদের চেহারাগুলো ভাই মানে পুরো বিরল আকৃতির। এটা দেখা মানে আমি সাথে সাথে ধরেন আমার ঘুমটা ভেঙে গেল, আর আমি চিৎকার মারা ঘুমের থেকে উঠছি। আর আমার মা খুব মানে সফট স্লিপার, সে সামান্য একটু আওয়াজ পেলে ঘুম ভেঙে যায়। তো সে দৌড়ায় উঠছে ঘুমের থেকে, আর আমি সে দৌড়ায় আসার আগে আগে আমি লাইট অন করে আমি তার ঘরে দৌড় দিছি। তার সাথে ধাক্কা খেয়েছি। পর আম্মু আমাকে বলতেছি যে তোর কি হয়েছে। আমি বলতেছি যে আমি ভয় পাইছি, আমার রুমে কি জানি আছে। আমার ছোট ভাইটা ঘুমাইতেছিল, ও ঘুমের থেকে উঠছে চেঁচামেচি শুনা। তো ওইটা আমার ঘরে গিয়ে দেখে যে কিছুই নাই। তো আমি আর ভয়ে ওই ঘরে ঘুমাইতে পারিনি। তো আমি আম্মুর সাথে সারা রাত্র ঘুমাইছি। তো পরের দিন আমার দাদু তখনও বেঁচে আছিল। তো আমার দাদুকে আমি পরে বলছি সবকিছু, কিন্তু তাকে আর আমার মাকে আমি কখনো বাবার কথাটা বলি না। আমি অন্য কথাটা বলছি যে আমি এরকম তাদের মন খারাপ হবে এসব কারণ চিন্তা করে আপনি বলেন। সবাই, আমার দাদু আমার বাবাকে খুব আদর করতো, বড় ছেলে। আমার মাও মিস করতো। আমার ছোট ভাইটা তখন যথেষ্ট বুঝে, আর আমিও তো ভাইয়া তাকে খুব মিস করি। তো আমি তাদেরকে এগুলো বলি না, কারণ হলো হয়তো বা বললে তারা ভালো ফিল করে নাকি খারাপ ফিল করে আপনি একটু জানেন মিস না সেটা, করবে, হ্যাঁ, তার জন্য আমি এগুলো সেটাই। বলি নাই। তো আজকে যদি তারা শুনে এগুলো, তারা অবশ্যই বুঝতে পারবে, আমার মা যদি শুনে থাকে যে আমি এগুলো বলছি, তাকে কখনো বলি নাই। তো আমার দাদুকে জাস্ট বলছি এগুলো দেখছি। তো আমার দাদু অনেক কিছু জানে, যেহেতু পুরান আমলের মানুষ। তো সে মৌলবি টলবির থেকে পানি পড়া নিয়ে আসছে হুজুরের থেকে। তো ওটা আমাকে খাওয়াচ্ছে, পরে আমি পার্মানেন্টলি ঠিক হয়ে গেছি। এগুলো আর আমার রুমে হতো না। আর বর্তমানে এখন আমার রুমে আমি থাকি না, আমার রুমে আমার ছোট ভাই থাকে। আমাদের রুম আর একটা এক্সটেন্ড হয়েছে। তো ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার চিল্লাতে যায়, একবারে হাজি টাইপের। ও এগুলো এখন কোনো প্রবলেম হয় না। ঠিক আছে, তো এটাই আমার স্টোরি ছিল। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা কিছু SMS, একটা ইমেল পড়তে চাই, আরো একটা ইমেল পড়ে ফেলি এবং চেষ্টা করি। আচ্ছা, এই ইমেলটি যেভাবে পাঠিয়েছেন সেভাবেই পড়ছি। রাসেল ভাই, আসসালামু আলাইকুম। জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন। আপনি অলওয়েজ ভালোর দলে। আমি 4 বছর যাবত ভূত FM এর রেগুলার লিসনার। আপনাদের শোটা আমার অনেক ফেভারিটের মধ্যে একটা। যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনা বলে ফেলি। ছোট্ট ঘটনাটি আমার মামার সাথে ঘটেছে। মামা কোরআনের হাফেজ। আমার মামা ঢাকার নাম করা মেডিসিন ডক্টরদের মধ্যে একজন। নাম বললে অনেকে চিনতে পারবেন, তাই নামটা গোপন রাখছি। আমার মামা রাজশাহী মেডিকেল কলেজে সেখান থেকে পাশ করেন এবং আপনি হয়তো জানেন, আপনারা সবাই জানেন যে ডক্টরদের কোনো দিন রাত নেই। 24 আওয়ার্স 7 ডেজ তাদের কল করলেই তাদেরকে ডিউটিতে যে জয়েন করতে হয়। মামা পাশ করার পর মামার নাইট ডিউটি পড়ে এবং সেটা হসপিটালের, সেন্ট্রাল হসপিটালের ওয়ার্ডে। এবং সে রাতে মামা একটা ডিউটি ছিল রাতের বেলা, এবং সিনিয়র যে ডক্টর ছিল তিনি কোনো একটা কাজে আসতে পারেননি। মামা রাতে রোগী না আসাতে ঘুমিয়ে পড়েন এবং মামা সেই ডিউটিটি করেন এবং ঘুমিয়ে পড়েন। এক সময় রাত 2টার দিকে মামার ঘুম ভাঙে নার্সের ডাকে। রোগী আসছে, নার্স মামাকে ডেকে দেন। মামা গিয়ে দেখেন যে একজন বৃদ্ধ মহিলা এসেছেন এবং খুব বয়স্ক, তার বয়স প্রায় 75-এর কাছাকাছি হবে। অবাক করা বিষয় হলো যে রোগীর সাথে কোনো অ্যাটেন্ডেন্ট বা সঙ্গী আসেনি। ওয়ার্ড বয়কে জিজ্ঞেস করেই সে বলল যে লোককে মানে কোনো লোক বলল যে সে এক লোককে দেখেছিল, কিন্তু তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। স্পেলিং একটু ঝামেলা আছে বলে আমার পড়তে একটু অসুবিধা হচ্ছে। মামা এসব পরে দেখবে বলে আর পাত্তা দিল না। রোগীর অবস্থা খুব সিরিয়াস ছিল, অনেক হেভি একটা প্যালপিটেশন হচ্ছে এবং এক পর্যায়ে মামা দেখতে পেল যে তার সেই বৃদ্ধার হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছে এবং বন্ধ হয়ে গেছে অলরেডি। এবং রোগীর হার্টবিট বন্ধ হলে আপনারা সবাই জানেন যে ডক্টররা
বুকে প্রেসার দিয়ে হার্টটাকে পুনরায় চালু করার চেষ্টা করেন। মামা তাই করলেন, কিন্তু সেই বৃদ্ধাকে বাঁচানো গেল না। কিছুক্ষণ পর বৃদ্ধা মারা গেলেন এবং নার্সকে বাকি সব কাজ বুঝিয়ে দিয়ে একবার রাউন্ড দিয়ে মামা তার রুমে চলে গেলেন। এরপর 3টা বাজে মামা ঘুমিয়ে পড়েন। হঠাৎ মামার ঘুম ভেঙে যায় এবং আচমকা চোখ খুলে মামা দেখতে পান যে তার বুকে কেউ চাপ দিচ্ছে। তার বুকে কেউ 2 হাত দিয়ে চাপ দিচ্ছে এবং 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 বাইরে থেকে আসছে একটা আবছা আলো আসছিল এবং সেই আলোটা চিনতে কষ্ট হলো না এবং তিনি দেখতে পেলেন যে তার বুকে, আমার বুকে চাপ দিচ্ছে সেই বৃদ্ধা মহিলা যাকে তিনি বাঁচানোর চেষ্টা করেছিলেন এবং কিছুক্ষণ আগে যাকে অনেক চেষ্টা করে তিনি বাঁচাতে পারেননি। অনেকবার ওই একইভাবে, ঠিক যেভাবে তিনি বুকে চাপ দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, ঠিক সেই একইভাবে তাকেও সেই বৃদ্ধা মহিলাটি বুকে চাপ দিচ্ছে ঠিক একইভাবে। মামা ওই মুহূর্তে সেন্সলেস হয়ে পড়েন। পরদিন সকালে মামার যখন সবকিছু মনে পড়ে তখন নার্সকে জিজ্ঞেস করেন সেই বৃদ্ধার কথা। নার্স জানায় লাশ মর্গে আছে, কেউ নিতে আসেনি। মর্গে লাশ নিতে না আসলে সেই রোগীগুলোকে সাধারণত অ্যানাটমি হলে এডুকেশন পারপাসে রেখে দেওয়া হয়। মামার ডাক্তারি জীবনে তিনি অনেক কিছু দেখেছেন, কিন্তু এরকম ইনসিডেন্টের ব্যাখ্যা তিনি কখনো দিতে পারেননি। আচ্ছা, আমার এক্সাম চলছে, পছন্দ হলে পড়ে শোনাবে। আমি পড়লাম, স্পেলিংটাতে একটু ঝামেলা ছিল বলে পড়তে একটু কষ্ট হয়েছে, বাট স্টোরিটা খুব অদ্ভুত রকমের এবং আমার কাছে আসলে অদ্ভুত লেগেছে স্টোরিটা। যে আপনারা যারা মেডিকেল কলেজে পড়াশোনা করছেন এবং যারা ডাক্তার হবেন বা ডাক্তার হয়ে গেছেন, যারা এই মুহূর্তে ডিউটিতে আছেন, তারা যদি কেউ শুনে থাকেন, ডেফিনেটলি আপনাদের শিউরে ওঠার মতো একটা ঘটনা। এবং আমি অনেক দিন আগে একটা ঘটনা এরকম শুনেছিলাম, মানে ভূতাত্মি আমরা পেয়েছিলাম যে একজন ডক্টর দূরের কোনো একটা হসপিটালে যান এবং সেই হসপিটালেও তিনি ডিউটি করতে করতে একটা সময় যখন রেস্ট নিচ্ছিলেন, সেই সময় একজন গার্ড এসে জানায় যে বাইরে একজন মহিলা এসছেন এবং খুবই জরুরি দরকার, তাড়াতাড়ি তাকে যেতে বলেন। এবং তিনি সেখানে দৌড়ে যান। দৌড়ে গিয়ে দেখেন যে বাইরে একজন মহিলা দাঁড়িয়ে আছে, তার হাতে একটা নবজাত শিশু, এবং তাদেরকে ভেতরে নিয়ে আসেন ডক্টর। এবং ভেতরে নিয়ে আসার পরে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করার একটা পর্যায়ে দেখেন যে অলরেডি যে বাচ্চাটাকে তিনি নিয়ে এসেছেন সেই বাচ্চাটা মৃত এবং সেই বাচ্চাটাকে তিনি বাঁচাতে পারেন না। পরে তিনি যখন মানে খুব হতাশ হয়ে তার মাকে সেই ব্যাপারটা বলতে যান যে আপনার বেবি আর বেঁচে নেই, তখন দেখেন যে সামনে মা নেই, ওই ঘরের মধ্যে কেউই নেই, তিনি এবং তার সেই ছোট্ট বাচ্চাটা। এবং তিনি একটা সময় খুব আতঙ্কগ্রস্ত হয়ে থাকেন যে মানে রাগারাগি করে যখন কাউকে পান না তখন আতঙ্কগ্রস্ত হয়ে যান যে একটু আগে যে মহিলা বাচ্চা নিয়ে আসলে সেই মহিলা গেল কোথায়। তিনি রুম থেকে বের হয়ে যে গার্ড তাকে ডাকতে পাঠিয়েছিলেন বা ডেকে নিয়ে আসছিল, সেই গার্ডকে তিনি খুঁজতে বের হন এবং সেই গার্ডকেও তিনি খুঁজে পান না। পেয়ে যান আরেকটা গার্ডকে এবং তাকে যে যখন বলেন যে আমাকে ডেকে নিয়ে আসছিল পেশেন্ট দেখার জন্য, ও কোথায়, তখন যে গার্ডটি তখন ছিল তার সামনে ছিল সে বলল যে ও আজকে ডিউটি করতেই আসেনি। তখন তিনি বললেন ডিউটি করতে আসেনি, তাহলে পেশেন্ট আসলে কিভাবে? পেশেন্ট আসবে কিভাবে? এখানে তো কলাপসিবল গেট লাগানো। উনি তখন বলেন যে তাহলে ইমার্জেন্সিতে ওই পেশেন্ট মানে ওই বাচ্চাটা কোত্থেকে এলো। তাড়াতাড়ি করে দুজন যান সেই রুমে এবং গিয়ে দেখেন যে সেখানে বাচ্চাটিও এখন নেই। মা তো আগে থেকেই ছিল না, বাচ্চাটিও এবার নেই, কিন্তু সেই বাচ্চাটিকে জড়িয়ে নিয়ে যে টাওয়েলটা নিয়ে আসা হয়েছিল সেই টাওয়েলটি তখনও পড়ে আছে এবং সেই টাওয়েলটির গায়ে কিছু ফ্লুইডের মতো কিছু জিনিসপত্র লেগেছিল, যে বোঝা যাচ্ছে যে ওর মধ্যে একটা নবজাত শিশু রাখা ছিল। এবং এই ব্যাপারটা পরের দিন তিনি সকালবেলায় ইমাম সাহেবের সাথে ডিসকাস করেন এবং এই ঘটনাটা খুব অদ্ভুত এবং এখন যেটা শুনলাম সেটাও খুব অদ্ভুত একটা ঘটনা। এরকম ঘটনা অহরহ ঘটে হয়তো না, কিন্তু যখন ঘটে তখন সবাইকে শিউরে দেওয়ার মতো এই ব্যাপার ঘটে। আমার নাম দিনান আহমেদ ফ্রম যশোর। প্রথমে আমি যশোরে মানে অনেক ঘটনা আছে, তার ভিতর উল্লেখযোগ্য যে ঘটনাগুলা সেগুলো আর কি শেয়ার করতে চাই। তা আমাদের এখানে একটা পুরাতন ছাত্রাবাস আছে, একটা কলেজ, খুব ফেমাস কলেজটা আর কি, কারণ নামটা আমি উল্লেখ করলাম না। ছাত্রাবাসে যারা পড়তে আসে তাদের মুখ থেকে শোনা কিছু ঘটনা আর কি। তা যারাই ছাত্রাবাসে উঠে তারাই অধিকাংশই টাউনের বাইরের, সেই কারণে তারা টাউন এবং সেখানকার জায়গা সম্পর্কে ততটা নলেজ রাখে না যতটা টাউন মেম্বাররা রাখে। সেই কারণে আমার ঘনিষ্ঠ 5টা বন্ধু ওই সেই ছাত্রাবাসে উঠে, যেই ছাত্রাবাসকে ঘিরে বিভিন্ন ধরনের ঘটনা হচ্ছিল। প্রথমে এক বন্ধু
একটা রুমে ছাত্রাবাসের রুম ছিল 3টা। যেই রুমটায় বেশি সমস্যা হতো সেই রুমটা একদিন সে রাতের বেলায় ঘুমায় থাকে। সে হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। ভাঙার পর সে দেখতে পারে যে তার যেই ফ্যানটা ছিল ঘরের, সেই ফ্যানের সাথে একটি লাশ ঝুলছে, একটা মহিলার লাশ। মহিলার মাথায় সিঁদুর, আর মহিলার শাড়িটা যেটা ঝুলছে, সেই শাড়ি ঝোলা থেকে আর কি তার শাড়িটা তার নাকে এসে স্পর্শ করছে। সেটা দেখার পর সে অনেক ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার পর সে মানে অন্য বন্ধুদের ইনফর্ম করার জন্য অন্য রুমে যায়। অন্য রুমে গিয়ে দেখে যে সবাই ঘুমাচ্ছে এবং সে সবাইকে জাগায় এবং জাগিয়ে বলে যে আমি এভাবে এই জিনিসটা দেখছি। এখন তা যখন যায় সেই রুমে, যে দেখে ফ্যানটা হালকা হালকা নড়ছে, কিন্তু ওখানে কোনো লাশ বা অন্য কোনো চিহ্ন নাই, কিন্তু ঘরটায় প্রচুর গন্ধ, পচা গন্ধ। তারপরে থেকে আসলে মেইন প্রবলেমটা শুরু হয়। তারপরের দিন যখন সে বাথরুমে গোসল করতে যায় তখন দেখে যে সব জায়গায়, বাথরুমে সব জায়গায় ব্লাড, মানে রক্ত আর কি। ইভেন পানিতেও প্রায় রক্ত ছিটা ফোটা লেগে থাকে, পানিটাও লাল হয়ে গেছে এবং সাথে হলো সাবান যেটা ছিল, সাবানটাও রক্ত মাখা। সেটা দেখে সে অনেক ভয় পায় এবং ভয় পাওয়ার পর সে আসলে যেটা করে সেটা হলো তার ফ্রেন্ডদের ইনফর্ম করার পর সবকিছু ক্লিন করে। বিকালে যখন সে আবার ওয়াশ করার জন্য সবকিছু যায় বাথরুমে, তখন যে দেখে যে আবার সে একই পরিস্থিতি, সব জায়গায় রক্ত লেগে আছে এবং সোপটাও রক্তে ভরা আর কি, যে বাথরুমে যে সাবানটা ছিল। তারা সে জিনিসটাকে এতটা সিরিয়াসলিও নেয় না, কেননা তাদের ওই ছাত্রাবাসেই থাকতে হবে, না হলে তারা অন্য কোনো রিলেটিভেও বাসা নাই শহরে যে তারা ওখানে থাকবে। তারপরে দিন যত যায় ওই স্পেসিফিকলি ওই রুমটা থেকে আর কি গন্ধটা বেশি আসে, যে রুমটা থেকে ওরা আসলে ওই লাশটা দেখছিল আর কি। তারপরে ওরা ওই রুমের লাইট কখনোই নিভায় না, কিন্তু ওই লাইটটা না নিভানোর কারণে আরো বেশি সমস্যা অন্য রুমগুলো দেখা যায়। যেরকম ওরা যখন ছাত্রাবাসের ডাইনিং রুমে যায় তখন ওই রুমটা ক্রস করতে হয় এবং সব সময় যেই ওই রুমটা যখন ক্রস করতে যায় ওরা, তখনই ওদের গাটা ঝিমঝিম হয়ে যায় এবং তাদের মনে হয় যে মানে তাদের সাথে কোনো একটা প্রেজেন্স আছে সেখানে। ওই রুমটার দিকে তাদের মানে আকর্ষণটা বেশি আর কি, সেই কারণে তারা ওই রুমটাকে তালা বন্ধ করে রাখে। একদিন মানে তারা এমন ভাবে মানে ভয় পায় যে তারা হয় একসাথেই বাসার বাইরে যায়, সবাই গেলে একসাথেই যায়, আর না হলে মানে সবাই বাসার ভিতরে থাকে এবং সব রুমেই লাইট জ্বালানো থাকে। একদিন একটা মানে তাদের ভিতরে একটা যে ফ্রেন্ড, তার হলো কোচিং ছিল, ভার্সিটি কোচিং এ যাওয়ার জন্য সে রেডি হচ্ছে। এমন সময় আরো 2টা বন্ধু যারা ছিল তারা হলো জাস্ট মুভি দেখতেছিল ল্যাপটপে। মানে তাদেরকে গুড বাই বলে তো সে মানে বন্ধুটা চলে গেছে আর কি, অনেক আগেই তারা দেখছে। কিন্তু মানে হঠাৎ করে তারা দেখতে পেলো যে প্রায় 1 ঘন্টা পর ওই বন্ধুটাই ওই রুম থেকে বের হচ্ছে, যে রুমটা তালা বন্ধ ছিল। কিন্তু ওরা তো মানে পুরা হলো আর কি, এবং ওই বন্ধুটা ওদের দিকে তাকালো না এবং ও ওই তালাটা খুলে মানে আবার বন্ধ করে দিয়ে আবার ব্যাগ ঘাড়ে নিয়ে চলে গেল। এখন ওরা ওইটা দেখার পর মানে ও ফোন দিল ওই বন্ধুটাকে ফোন দেওয়ার পর বললো যে তুই বাসা থেকে কখন বেরোইছিস? বন্ধুরা বলতেছে যে আমি তো অনেক আগে থেকেই বেরিয়েছি, কেন তোদের সাথে দেখা করে গেলাম। তাহলে ওরা এখন চিন্তা করতেছে যে এই আগে মানে একটু আগে যেই যাকে দেখলো সেটা আসলে কে, সেটা তো মানে কোনোভাবেই সম্ভব না যে একই পার্সন তো 2বার বেরোতে পারে না। আর ওরা এমনি অনেক ভয় পায় জায়গাটা, সেটা নিয়ে তো আসলে ওরা মানে ফানও করতে পারে না। তারপরে একটা মানে প্রিস্ট যাকে বলে আর কি ইংলিশে, তাকে ডাকা হলো। ডাকা হয়ে তারপরে ওদের বললো যে এখানে আসলে একটা ফ্যামিলি থাকতো এই ছাত্রাবাসটায়, মানে তাদেরকে জোর করে উচ্ছেদ করে আর কি এখানে ছাত্রাবাসটা করা হয়েছে। এই কারণে তারা আসলে নাকি পিশাচ সাধক ছিল আর কি যাকে বলে। এখন সেই কারণে হলো মানে তাদের যেই পিশাচ গুলা সেগুলো এখানে এখনো থেকে গেছে, এখানে মানে এক্সিস্ট করে এখানে। সেই কারণে মানে এই ছাত্রাবাসটা আনহলি, এই কারণে হলো মানে তাদের জলদি ছাত্রাবাসটা ছেড়ে দেওয়ার আর কি করলো। তারপর থেকে আসলে ওই ছাত্রাবাসটা মানে কলেজের সংলগ্ন যে ছাত্রাবাস, ওটা এখন আর মানে ইউজ করা হয় না আর কি, এখনো ওটা আছে। এখানে আমার এই ঘটনাটা শেষ হলো। আপনার নামটা প্লিজ একটু বলবেন? আমার নাম মোহাম্মদ শাহিন। আমি বাড়িদারা বসুন্ধরা গেটের থেকে এসেছি বাসা। আপনার বাসা কোথায়? আমার বাসা হলো বসুন্ধরা। আপনি থাকেন এখানে? এখানে থাকি। আচ্ছা, কোথাকার ঘটনা বলবেন আপনি? আমি করবো আমার গ্রামে, একটা হলো আমার ক্লাসমেট, আর একটা হলো আমার সাথে নিজের ঘটনা।
প্রথমটা বলি আমার ক্লাসমেটসটা, কারণ এটার সাথে রাসেল ভাই একটা সম্পর্ক পরেরটা আছে। যে বেসিক্যালি আমি মাদ্রাসায় পড়তাম, প্রথম বছর লেখাপড়া আমার মাদ্রাসাতেই। আর হুম। গ্রাম অঞ্চলে বেশিরভাগই কর্মী মাদ্রাসার গুলোর মধ্যে দিনের আসরটা একটু বেশি হয়, মাদ্রাসার স্টুডেন্টের ক্ষেত্রে বেশি হয়। আপনি একটু ইয়ে করলে বুঝতে পারবেন যে তাহাজ্জুদের সময় আমার ফ্রেন্ডটা ও আমাদের ঘরে আবার থাকতো, ক্লাসমেট। হ্যাঁ, আমাদের বাসায় থাকতো, খাওয়া দাওয়া করতো, আর মাদ্রাসায় ঘুমাইতাম। তো ও আবার একটু আল্লাহ ফরজি ছিল, মানে বেশিরভাগ তাহাজ্জুদ নামাজ বেশি পড়তো। আচ্ছা। তো একদিন হঠাৎ তাহাজ্জুদ নামাজে উঠতে আমাদের মাদ্রাসা আছে দুইটা, একটা হলো হেফজ বিভাগ, একটা হলো কিতাব বিভাগ। মাঝখানে একটা গ্যাপ ছিল, জি। একটা বাড়ি ছিল। আমরা ওই মাদ্রাসার কমিটি বা অনেক গ্রামের মুরব্বীরা বলছে বাড়িগুলোর অনেক চেষ্টা করছে ওঠানোর জন্য, কারণ যদি ওটা দিতে পারতাম তাহলে যদি মাদ্রাসা অনেক সুন্দর একটা পরিবেশ হতো। কিন্তু গ্রামের মধ্যে একটু দেখে না, বড় গোষ্ঠীর একটা মানুষ, যার কারণে মাদ্রাসার থেকে বাড়িটা, নিজের বাড়িটা কোথাও ছাড়তে পারতেছে না। এই জন্য একটা মাদ্রাসার থেকে আরেকটা মাদ্রাসা যেতে কয়েক মিনিট দূরত্ব। আর ওইখানে একটা চক বাজার ছিল, বিশাল বড় একটা বট গাছ। এই বট গাছ নিয়ে অনেক ধরনের কাহিনী ছোটবেলা থেকে শুনে আসছি। হ্যাঁ, চাচার কাছ থেকে, চাচির কাছে, দাদা দাদি সব অনেকের কাছ থেকে গ্রামের শুনছি। তো ওইটা তৈরি মাদ্রাসাটা। তো ফজরের আগে তাহাজ্জুদের নামাজের সময়, যে সময় আমার ফ্রেন্ডটা উঠছে এই মাদ্রাসা থেকে ওই মাদ্রাসা যাবো, কারণ ওইখানে সবকিছু ছিল আমাদের হাউস টাউস। তো যাওয়ার মধ্যে ওরে নিয়ে গেছে, নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়লাম, ওরে পাইতেছি না, কই গেল কোথায় পাইতেছি না। হঠাৎ করে এক মুরব্বী আসছে দুইটা পাশের গ্রাম থেকে, যে আপনাদের মাদ্রাসায় কি স্টুডেন্ট এমন জায়গার মধ্যে পড়ে আছে, এটা কি আপনার মাদ্রাসার স্টুডেন্ট নাকি? পরে গেল, আমরা সবাই গেলাম, গিয়ে নিয়ে আসলাম। পরে হুজুরে বুঝতে পারছে যে না, এটা কিছু একটা হচ্ছে। তো বড় হুজুর কি করলো, ওনারে সর্বপ্রথম হাতে যে বাম হাতে যে কান আঙুলটা চাপটা ধরলো, ধরার পরে বললো কেন, কি আসে কেমনে ধরছো? তো যিনি যেটা বললো যে ও আমার ছায়ার মধ্যে পাড়া দিছে, হ্যাঁ, এই জন্য আমি ধরছি। কত তুই তাকাস কোথায়? কয় আমরা যে পাশে যে বট গাছটা আছে না, এই বট গাছটার মধ্যে আমরা থাকি। কয় কে তোরা, আর কে কয়জন তাকাস? কয় আমরা 7 ভাই 1 বোন। কয় তোরা যাস না কেন? কয় না, আমরা বসত ভাই, আমরা কারোর ক্ষতি করি না, কিন্তু কেউ যদি আমাদেরকে ছায়ার মধ্যে পাড়া দেয় বা এটা একটা করে, আমরা ধরবো, তাকে ধরি, আর নয়তো কাউকে ধরি না। আপনি ইতিহাস খাতায় দেখেন। তো বড় যে বলছে যে তুই যদি না যাস তাহলে আমি বোতলের ভিতরে ভরে রাখবো। তো যার কারণে এরকম ভাবে করার পরে ঠিক আছে, আমি আর ধরবো না, ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পরে উনি চলে গেছে। পরে আমার ফ্রেন্ডের অনেক তাবিজ দিয়ে রাখছে, যেমন আসর টাসর না করে, ঠিক আছে। আর এরপরে কাহিনী হলো আমার নিজের সাথে, আমার ফ্রেন্ডের পাশের গ্রামে গেছি বেড়ানোর জন্য। ওদের গ্রামে আবার কারেন্ট নেই, ঠিক আছে। আমি আবার একটু ভয় পাই, কারণ কারেন্টটা না থাকলে তো এমনি যাইতেছে না। কিন্তু ওই সময় ঈদের সিজন ছিল, বলছে যে গরু বাজার আছে, গরু বাজার নিয়ে যাবো না, তুমি আসো। তো ওর সাথে আমি ওদের গ্রামে বেড়াইতে গেলাম। যাওয়ার পরে রাত্রে হঠাৎ করে আমার একটু অসুবিধা হয়েছে, যার কারণে আমার বাইরে হয়েছে। আর গ্রামের মধ্যে গেলাম, টয়লেট গুলো একটু তাকে একটু দূরে, বাইরের থেকে একটু দূরে থাকে, যার কারণে আমার যাইতে একটু সমস্যা হইতেছে। আমি বললাম যে ভাই আপনি চলেন, একটু কাছে দাঁড়িয়ে থাকেন। বলছে শীতল তুমি যাও, ব্যাপার না, আমি আসবো, ঠিক আছে। তো ভাইয়া দাঁড়া রয়েছে, আমি টয়লেট করতেছি, ওইখানে গেলাম। যাওয়ার পরে আসলে যেটা আমি এমনি ভয় পাই, কারণ নাই, আমি যেটা প্রস্তুত ছিলামও না। হঠাৎ করে একটা বাতাস, মনের একটা ভয় আছে যে অত দূরে আসলাম, নতুন একটা গ্রামের মধ্যে ফার্স্ট দিন, আবার রাস্তায় কোনো সময় বাইরেই নাই। হ্যাঁ, একটা এরকম একটা বাতাস, শো একটা বাতাস আসছে। আমি বললাম যে গ্রামের মধ্য বাড়ে আসতেই পারে, মানে গাছ বেড়ে আছে। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে দেখলাম গরুর ডাক শব্দ। ওদের বাসায় গরু পালে না, কিন্তু গরুর ডাক আসতেছে। তারপর আমার ভয়ে তো আমি কিছু ডাক দিতে পারি না, কারণ একটু দূরে। তারপর আমি মনে মনে অনেক কিছু করতেছি। তারপর একটু হাইটে আসতেছি, দেখি না, এটা তো আবার কুকুরের ডাক দিতেছে। মানে একটা পর একটা ডাক, আওয়াজ চেঞ্জ করতেছে রাসেল ভাই। আমি অনেক কি করব, ডাকতেছি, মানে আমার শব্দ আসতেছে না, ভাইয়া ভাইয়া যেন বলতেছি, শব্দ আসতেছে না। তারপরে আমি আসলাম বাসার মধ্যে, রুমের মধ্যে এসে দেখলাম ভাইয়া ভাইয়া রাখতেছি, তাও নেই। তো ঘরে ঢুকলাম, ঘরে ঢোকার পরে দেখলাম ভাইয়া নাই। তারপর আবার বাইরে এলাম, বাইরের পরে দেখি তালের মধ্যে ঢিল মারতেছে, কয়েকটা ঢিল পড়ছে। আমি তারপরও কিছু করতেছি না, ভাইয়া ভাইয়া দূরে যেয়ে চিল্লাচ্ছে, কিন্তু কোনো শব্দ কারো পাচ্ছি না। তারপর দেখলাম গাছের মধ্যে, যেমন ওটা বড়ি গাছের জারি দিলে যে বড়ি পারে না, এরকম শব্দ হইতেছে। শব্দ হওয়ার পরে আমি তো লক্ষ্য করে দেখলাম মানুষ হাঁটলে যে একটা ছায়া থাকে না, মানে লাইটের আলো ছায়া, এরকম একটা ছায়া গাছের নিচে। তারপর আমি এক চিল্লি দিয়ে পড়ে গেছি,
পরে আমি আর কিছু বলতে পারি না। পরে আন্টিরা আসার পরে দেখছি যে এই অবস্থা, পরে আমার গরম পানি দিয়ে গোসল টোসল করাইছে। তারপরে আমি ভাইয়ার বলছে যে আপনি এরকম ভাবে চিল্লাইলাম বা আপনি এরকম ডাকলাম, আপনি কিছু আসলেন না। না আমি তো এনেছিলাম, আমি তো তোমার এইসব কিছু জানি না। তা আমি বুঝতে পারতেছি না যে এটা আমার সাথে কি হলো, কারণ ভাইয়া বলছে ঘরও ছিল, দরজায় ছিল, আপনি কোথায় ছিলেন কি আসে বিষয়ে আমি কিছু বুঝতেছি না। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমার কাছে আরো একটা ঘটনা রয়েছে, যে ঘটনাটা আমি একটু পড়তে চাই। এবং এই ঘটনাটা হচ্ছে যে অনেক সময় আমরা অনেক কিছু দেখি এবং আমরা আমি একটু আগেও দেখছিলাম যে অনেকে লিখছেন যে আজকের ঘটনাগুলো ভালো লাগছে, প্রতি সপ্তাহে এরকম ঘটনা চাই। এটা আসলে আমাদের কিছু করার নাই। আমরা আসলে এখানে আমরা একেবারে নিরুপায়, যে ধরনের ঘটনা পাই সেই ধরনের ঘটনা আপনাদের শোনাই, এবং যে ধরনের ঘটনা আমরা পাই না সে ধরনের ঘটনা বানিয়ে লেখার কোনো উপায় নেই। সো আপনাদের চাইতে বেশি আগ্রহ নিয়ে প্রতিটা দিন আপনারা যেরকম প্রতি শুক্রবার ওয়েট করেন, আমরা প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত ওয়েট করি যে একটা সুন্দর ঘটনা কেউ পাঠাবেন আমাদেরকে। সো এটার জন্য আমাদের অপেক্ষা করতে হয়। তো আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে ডেফিনেটলি আমাদেরকে পাঠাবেন। আমরা তো আপনাদের কাছে যাওয়ার অনেক চেষ্টা করছি, আপনারাও আমাদের সহযোগিতা করছেন। পুরো বাংলাদেশ ঘুরতে বেরিয়েছি আমরা ঘটনা সংগ্রহের জন্য, এবার আপনাদেরও একটু এগিয়ে আসতে হবে আসলে। তো যাই হোক, অনেক সময় আমাদের সাথে অনেক কিছু ঘটে যায় এবং আমরা চিন্তা করি যে আসলে এটা নিয়ে কতটুকু ঘাটানো উচিত। তো ঘাটালে অনেক সময় সমাধান হয়, আবার অনেক সময় এরকম বিপদ হয়ে যায়। ঘটনাটা ভয়ের কিনা জানি না, একটু অদ্ভুত। একটু বেশি ঘাটাঘাটি করতে গিয়ে কি পরিণতি হয়েছিল একটু শুনুন। আমি মোহাম্মদ হারুন রশিদ, আমি খুলনা সরকারি বিএল কলেজে অনার্স তৃতীয় বর্ষে ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়ছি। আমার গ্রামের বাড়ি যশোর জেলার মনিরামপুর থানায়। আমি আজ পরিবারে ঘটে যাওয়া সব থেকে হৃদয় বিদারক একটি ঘটনা বলতে যাচ্ছি। এটা 2005 সালের 20 রমজান, একটি কালো রাতের ঘটনা, যার একদিন পরে আমাদের পরিবারে একটি শোকের ছায়া নেমে আসে এবং সেটা কখনো ভোলার মতো না, এমন একটা মর্মান্তিক ঘটনা। ঘটনাটি ঘটে আমার দাদার সাথে। আমার দাদার বয়স আনুমানিক তখন 60 হবে। তিনি বেশ সহজ সরল এবং ভীষণ সাহসী একজন মানুষ ছিলেন। 20 রমজান রাত 10টার পর থেকে আমার দাদা দাদি ও প্রতিবেশী চাচাচাচি মিলে কথাবার্তা বলছিলেন। রাত 11:30-এর পর একটি অস্বাভাবিক শব্দ সকলেই শুনতে পান। আমি একটু বলে রাখি, গ্রামে রাত 11:30 মানে কিন্তু অনেক রাত, কারণ এ সময় সকলে ঘুমিয়ে পড়েন। আমিও তখন ঘুমানোর অবস্থায় ছিলাম। পরের দিন আমি দাদার কাছ থেকে ঘটনাটি শুনি। যাই হোক, 11:30-এর পরে সকলে বারবার একই শব্দ শুনে বিরক্ত হয়ে পড়ে। শব্দটা ছিল এরকম, যেন কোনো পট অর্থাৎ তের পট যদি কুকুর বা শেয়াল নিয়ে বারবার কামড় দেওয়ার চেষ্টা করে তাহলে যেমন শব্দ হয় সেই রকম একটা শব্দ। বারবার শব্দটা শুনে মনে করলেন যে কোনো কুকুর হয়তো রান্নাঘর থেকে তেলের পট বা অন্য জিনিসপত্র নিয়ে গেছে। তাই দাদা এবং দাদার সমবয়সী চাচা টর্চ লাইট নিয়ে শব্দের উৎসটা দেখার জন্য বাড়ির সামনে বাগানের দিকে গেলেন। কিন্তু অন্ধকার যেখান থেকে শব্দটা শোনা যাচ্ছিল সেখানে লাইট মেরে দেখা যাচ্ছিল সেখানে কিছুই নেই, কিন্তু পুনরায় একই শব্দ বাগানের অন্য স্থানে শোনা যাচ্ছিল। বিষয়টি বারবার একই জায়গায় হওয়ায় প্রতিবেশী চাচা বললেন হয়তো শিয়াল তাদেরকে বাগানে ঘোরাচ্ছে। তাই সকলে ব্যর্থ হয়ে ফিরে আসলেন। তারা আবার আলোচনা শুরু করলেন, কিন্তু পুনরায় একই শব্দ শুনে বিষয়টি অস্বাভাবিক মনে করে দুজনকে ডেকে নিয়ে আবার বাগানের ভিতরে অনুসন্ধান করলেন। কিন্তু যেখানে শব্দ হয় সেখানে লাইট মারলে শব্দটা আরেকটু দূরে চলে যায়। এভাবে সমস্ত বাগান ঘুরে বেরিয়ে 4-5 জন চারদিক থেকে দেখার চেষ্টা করছেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। সকলে মনে করলেন এটা একটা অদৃশ্য শব্দ। সকলেই অস্বাভাবিক মনে করে দাদাকে বারবার নিষেধ করলেও দাদা বিষয়টি কি হচ্ছে তা পরিষ্কার হওয়ার জন্য তাদেরকে নিয়ে আরো খোঁজাখুঁজি করতে শুরু করলেন। শব্দটা এক পর্যায়ে বাগান থেকে বেরিয়ে মাঠের দিকে চলে যায়। হরিহর নদ নামে আমরা যেটাকে গাং বলি, সেই গাঙের পাশ দিয়ে যেতে থাকে। একটু দূরেই নদীর সাথে একটি শ্মশান রয়েছে। শব্দটা সেই দিকে ক্রমান্বয়ে যেতে থাকায় সকলে অস্বাভাবিক কিছু তা নিশ্চিত মনে করে দাদুকে বুঝিয়ে বাড়িতে নিয়ে চলে আসে। কিন্তু দাদুর ঘুম আসে না। একই শব্দ পুনরায় বারবার শুনতে পেয়ে দাদা লাইট নিয়ে আবার বের হন। দাদি নিষেধ করা সত্ত্বেও দাদা একাই বের হয়ে যান এবং দাদির 2 দিন আগে জ্বর ছিল। দাদার প্রচুর সাহস থাকায় পুনরায় সমস্ত বাগান তিনি একাই ঘুরে বেড়ান এবং খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে নদীর পাশ দিয়ে সেই শ্মশানের দিকে যেতে থাকলে সকলের ধারণা সঠিক তা নিশ্চিত হয়ে দাদা বাড়িতে ফিরে আসেন।
2-4 দিকে দাদা ঘুমিয়ে পড়েন এবং রমজান মাস হয় 3:30 পরে সেহেরি করতে ওঠেন। সেহেরি করে ফজরের আজানের নামাজ পড়ে পুনরায় ঘুমিয়ে পড়েন। কিন্তু দাদা একটু ভয় পাননি, কারণ সমস্ত ঘটনাই আমি পরের দিন দাদার কাছ থেকে শুনেছিলাম। কারণ আমি ঘটনার সময় ঘুমিয়েছিলাম, আমার আম্মু আমাকে ডাকেনি। পরের দিন দাদা আমাকে এভাবে ঘটনা শুরু করেছিলেন যে কাল রাতে আমরা জিন তাড়িয়েছি। দাদা আমাকে খুব ভালোবাসতো, কারণ আমি ছিলাম তার বড় ছেলের বড় পুত্র, অর্থাৎ তার বড় পৌত্র। তাহার সমস্ত ঘটনা আমাকে তিনি খুলে বললেন এবং তার ভেতর কোনো রকমের কোনো ভয় আমি লক্ষ্য করিনি। এরপর দাদা গেলেন বাজার করতে। বিকেলে দাদা নিজে মুরগির মাংস রান্না করলেন, কেননা দাদি অসুস্থ ছিল। তাছাড়া দাদা মাঝে মাঝে মাংস নিয়ে আসলে নিজেই রান্না করতেন। কিন্তু রান্নার পর ইফতারের সময় হলে আমরা মসজিদে যাই এবং ইফতারের একটু আগে দাদার প্রচন্ড পেটে ব্যথা শুরু হয়। এমনকি তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকরা তার মানে চিকিৎসা দেওয়ার পর তার ব্যথা কমে না। তারপর টেস্ট করানো হয়, রিপোর্টগুলো দেখে ডাক্তাররা কোনো রোগ দেখতে পারেন না। এমনকি তাকে নলের মাধ্যমে তার পেট পরিষ্কার করা হয় এবং একজন ডাক্তারের পরামর্শে তাকে ভয় পাওয়ার জন্য পানি পড়া খাওয়ানো হয়, তেল পড়া মাখানো হয় এবং তাবিজ কবজ করা হয়, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। অবস্থা আরো অবনতি হলে ডাক্তার তাকে মানে রিলিজ করে দিতে চায় ভালো চিকিৎসার জন্য। বিকালে রিপোর্টগুলো নিয়ে পরিচিত প্রাইভেট ক্লিনিকের ডাক্তারকে দেখানো হয় এবং সমস্ত ঘটনা খুলে বলা হয়। ঘটনা শুনে ডাক্তার বাকরুদ্ধ হয়ে যান, তিনি কোনো কথা বলছিলেন না। পরে তিনি কোনো সমাধান দেননি, এমনকি তার ক্লিনিকে ভর্তি করানোর কথা বললে তিনি কিছুই বলেননি। তারপরে ভর্তির জন্য সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু ভর্তি করানো সম্ভব হয়নি। নিয়ে আসার আগেই দাদা বিকেল 4:30 মারা যান। আমি আজও এই ঘটনার কোনো সঠিক ব্যাখ্যা পাইনি। এই ঘটনার কোনো লজিক্যালি এবং মানে সায়েন্টিফিক্যালি এটার কোনো ব্যাখ্যা হয়তো নেই, কিন্তু আমি মাঝে মাঝে ধারণা করি বারবার হয়তো কোনো কুকুর বা শেয়াল সেই শব্দ করছিল, কিন্তু আমার আবার মনে হয় তাহলে সেটা শ্মশানের দিকে কেন যাবে। কিন্তু সর্বদা আমি এটা বিশ্বাস করি যে মহান আল্লাহ তাআলা আমার দাদুর মৃত্যু হয়তো এভাবেই নির্ধারণ করে রেখেছিলেন। এটা একটা মাধ্যম মাত্র, যার কোনো সঠিক ব্যাখ্যা হয়তো থাকবে না। রাসেল ভাই, ঘটনাটি লেখার সময় আমার দাদাকে ভীষণ মিস করছি। ঘটনাটি হয়তো ভয়ের না, অস্বাভাবিক একটি ঘটনা, সকলকে শেয়ার করলাম। তো এই হচ্ছে ঘটনা এবং আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে।